আচ্ছা, বিটওয়াইজ সিভ। তো বিটওয়াইজ সিভের কমপ্লেক্সিটি, আচ্ছা বিটওয়াইজ সিভটা আসলে কি? এটা আসলে নর্মাল সিভ থেকে ভিন্ন জিনিস না আর কি। নর্মাল সিভে যা করে এখানেও একই জিনিস করবে, কিন্তু এখানে একটা ঝামেলা আছে যে আমি যদি 10⁸ পর্যন্ত যদি কয়টা নাম্বার আছে 10⁸, 10⁸, আমরা তো এত দূর যেতে পারি না। 10⁶ পর্যন্ত যদি কয়টা নাম্বার আছে এটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের যেই সিভের যে প্রসেসটা আছে ওইটার মধ্যে একটা অবশ্যই 10⁶ সাইজের একটা বুলিয়ান অ্যারে মেনটেন করতে হবে, ঠিক না? হুম। যেখানে একটা কোন zero কাজের থাকবে, জন্য? কাজটাই বুঝলাম না। সিভ বের করার জন্য। আচ্ছা। বুলিয়ান টাইপের একটা অ্যারে লাগবে যেখানে যেটা 0 হবে, আর 0 1 দিয়ে আমরা কোনটা কোনটা সিভ, কোনটা সিভ, সিভ বলতেছি, কোনটা কোনটা প্রাইম, কোনটা কোনটা প্রাইম না সেটা আমরা স্টোর করি। এভাবেই তো। এখন স্লাইড দেখ, করি, স্লাইড শেয়ার করি। আচ্ছা এক মিনিট, স্লাইড রানিং। ও শিট, আমি তো মনে করছি যে স্লাইড শেয়ার হইতেছে। এখন ঠিক আছে? ঠিক আছে। আমি তো লেখা বলছি অনেকগুলো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, বিটওয়াইজ সিভ, নর্মাল সিভ যেটা আছে 10⁶ পর্যন্ত আমরা যাইতে পারি গিয়ে আমাদের একটা 10⁶ পর্যন্তই আমাদের একটা বুলিয়ান অ্যারে মেনটেন করতে হয়, যেটার মধ্যে আমরা স্টোর করি যে ওই এলিমেন্টটা ইয়া প্রাইম কি প্রাইম না। যেমন এখানে 1 2 3 4 5 এর বেলায় 5 প্রাইম, 4 প্রাইম না, 3 প্রাইম, 2 প্রাইম, 1 প্রাইম না, এভাবে সবগুলোর ক্ষেত্রে আমরা স্টোর করি। তো এখানে একটা জিনিস বুঝার দেখার বিষয় হইতেছে যে 10⁶ এর জন্য আমার যদি বাইর করতে যাই 10⁶ পর্যন্ত, তাহলে ওই সাইজেরই আমাদের একটা কি লাগতেছে, একটা অ্যারে লাগতেছে। এর লাগে ওইটা লাগেই, বুলিয়ান এটা এরে। ছাড়া সম্ভব না। এখন 10⁶ থাকলে এটা ঠিক আছে, কিন্তু অনেক সময় এরকম হইতে পারে যে আমাদের 10⁸ এর মতো দিয়ে দিল 8 পর্যন্ত, এখন বাইর করতে বললো যে এতটুকুর মধ্যে কোন কোনটা প্রাইম আর কোন কোনটা প্রাইম না। এখন এটা তো একটা ঝামেলা। এখন দেখ 10⁸ মানে কি, আমাদের প্রায় সময় যেটা ইয়াতে করি আর কি, কি বলে লাইটোজের মধ্যে মেমোরি দেওয়া থাকে কত, এরকম 64 MB মতো দেওয়া থাকে, খুব কম। এখন 64 MB যদি হ্যাঁ ভাঙাই হ্যাঁ। তাহলে কি হবে? ইন্টু টেন টু দি পাওয়ার এই সিক্স না? 32 MB দেওয়া থাকে। হ্যাঁ 32 MB দেওয়া থাকে কোনো কোনো সময়, 64 MB দেওয়া থাকে। আচ্ছা বড়টা ধরলাম, তো কত হইলো? এত এত বাইট দেয়। এখন দেখ, এটা আমার ম্যাক্সিমাম দেয় যে এত বাইট, কিন্তু আমার যদি একটা বুলিয়ান সাইজের 10⁸ এটা স্টোর করা লাগে, তো আমার তো এটার মধ্যে আমি স্টোর করতে পারবো না। আমার তো 10⁸ লাগবে, এখানে দিছে মাত্র আমার 10⁸ এটাতে তো পারতেছি না। যদিও আমরা মেমোরি কমপ্লেক্সিটিতে আটাইতে পারবো, কারণ আমরা কি জানি, কমপ্লেক্সিটি হচ্ছে n লন লন n, আর এটার ভ্যালু তো খুবই টাইম কম। কমপ্লেক্সিটিতে আটাইতে পারবো। টাইম কমপ্লেক্সিটিতে আটাইতে পারবো, কিন্তু মেমোরি কমপ্লেক্সিটিতে আমাদের ঝামেলা হইতেছে, ঠিক আছে না? তো এখন এই বিট শিফট যেটা আছে বা বিটওয়াইজ শিফট যেটা আছে, এই প্রসেসটা হচ্ছে আগের সিভের মতোই, শুধু কমপ্লেক্সিটিও আগের সিভের মতোই, কিন্তু এখানে শুধু মেমোরিটা এফিশিয়েন্ট করে, মেমোরিটা কমায় আনে, যাতে আমরা 10⁸ রেঞ্জের মধ্যেও যাতে এই শিফটটা আমরা চালাইতে পারি। আচ্ছা, এখন এটা কেমনে করে এইটা বুঝতে হবে আর কি। তো কোডে চলে আসছি, তাহলে এখানে ইয়া করি, ক্লিয়ার দিয়ে দিই পুরোটাই। আচ্ছা, এবার একটা জিনিস দেখ, যে আমরা যে যে কোনো নর্মালের ক্ষেত্রে যে আমরা একটা বুল টাইপের যেটা একটা ইয়া নেই, একটা অ্যারে নেই বুল টাইপের, এটা কি দিব, সি কে,
যেটা নর্মালের ক্ষেত্রে করি এরকম। আচ্ছা, এখন একটা জিনিস দেখার বিষয়, আমরা তো এটা বুলিয়ান টাইপের নেই, এটাতে সবসময় 0 অথবা থাকে 1, এর বেশি তেমন কিছু থাকে না। এখন একটা দেখার বিষয় হইতেছে যে একটা ইন্টিজার কতটুকু জায়গা নেয়। একটা ইন্টিজার কিন্তু 4 বাইট জায়গা নেয়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আর 4 বাইটকে যদি আমরা বিটে কনভার্ট করি তাহলে কত হয়? 8 ইন্টু 4, 8 ইন্টু 4 নাকি 4 ইন্টু 4, 8 ইন্টু 4 মনে হয়, হ্যাঁ 32 এই তুই তো বিট। নিলি বুলিয়ান টাইপ, তাহলে 1 বাইট করে নিব না? বুঝি নাই তোর কথা। তুই তো বুলিয়ান টাইপের অ্যারে নিলি, তাইলে তো 1 বাইট করে নিব প্রত্যেকটা ইন্ডেক্স। হ্যাঁ হ্যাঁ, 1 বাইট করে নেবে। আচ্ছা আচ্ছা, এটা আলাদা জিনিস। এটা আমি বুলিয়ান টাইপের অ্যারে যেটা আমি প্রথমে নিয়ে ওটা লিখছি। এখন এটা অন্য আরেকটার ক্ষেত্রে বলতেছি, একটা নর্মাল আর কি, নর্মাল আচ্ছা একটা ইন্টিজারের কথা বলতেছি, এটার ক্ষেত্রে না। একটা ইন্টিজার আচ্ছা নেয় এরকম কত 4 বাইট জায়গা নেয়। আর 4 বাইটের মধ্যে কি থাকে, 8 ইন্টু 4 সমান 32 বিট। এখন 32 হ্যাঁ বিট হ্যাঁ হ্যাঁ মানে কি? মানে হইতেছে যে এটাকে আমরা এভাবে কল্পনা করতে পারি, এরকম করে এভাবে করে 32টা জায়গা আছে, তারপরে এখানে 32টা 32টা। হ্যাঁ 32টা ঘর আছে। এটা হচ্ছে 0তম ঘর, 1তম ঘর, 2তম ঘর, 3তম ঘর, এভাবে করতে করতে 31তম পর্যন্ত। 31তম ঘর পর্যন্ত এভাবে থাকে একটা ইন্টিজারের মধ্যে আর কি। এখন এগুলা হুম তো হুম আমাদের বাইনারি রিপ্রেজেন্টেশনে থাকে সবসময়। যেমন হ্যাঁ হ্যাঁ এখানে যদি আমি 4 লিখি তাইলে আমাদের এটা ডাইরেক্ট বুলিয়ানের মতো হয়ে যায়। 4 যদি লেখোস তাইলে এটা এভাবে লেখা হবে, মানে 0 1 দ্বারা রিপ্রেজেন্ট করব আমরা এখানে, বাইনারি রিপ্রেজেন্টেশন সব। আর এভাবে করে আমরা এই অ্যারেটার মধ্যে 31টার মতো ভ্যালু, 32টা নাম্বার প্রাইম নাকি প্রাইম না এটা স্টোর করে ফেলবো। হ্যাঁ এভাবে আমরা রাখতে পারি আর কি, শুধু 0 নাকি 0 না, 0 নাকি 1 এটা দিয়ে। এখন এটার ক্ষেত্রে আমাদের লাভ কি হইতেছে, আমরা একটা বুলিয়ান টাইপের অ্যারে নিতেছি যেটা এই 1 বাইটের সমান জায়গা নেয়, প্রত্যেকটা 1 বাইটের সমান জায়গা নেয়, এবং সবগুলা মিলে 10⁸ টাইপের 10⁶ এর মতো এরকম জায়গা নেয়। কিন্তু এখানে আমরা কি করতে পারতেছি, এখানে আমরা একটা ইন্টিজার নিতেছি, একটা ইন্টিজারকে একটা ইন্টিজারের মধ্যে আমি 32টা ঢুকায় ফেলতে পারতেছি। আমার প্রথম থেকে তার শুরু মানে করে, 32 গুণ মেমোরি কম লাগবে। হ্যাঁ 32 গুণ মেমোরি কম লাগতেছে। এখানের জন্য আমরা যেটা একটার মধ্যে নিতেছিলাম, সেখানে আমরা একটার মধ্যে 32টা ঢুকায় দিতে পারতেছি। আচ্ছা এটা কিভাবে 32টা ঢুকাইতেছে? আমি একটু মানে ইন্টারাপ্ট হয়েছিল, একটু আবার একটু বলতো সামিন। আচ্ছা আচ্ছা, বলতেছি, 1 মিনিট। আমি একটু বলি, আমি গুছা বলি। মানে আচ্ছা এমনি বল। যদি আমি ভুল টাইপের একটা অ্যারে নিতাম, তাইলে আমার একটা ইন্ডেক্সের মধ্যে একটা নাম্বার প্রাইম কি প্রাইম না তা রাখতে পারতাম, 0 অথবা 1 রাখা। হ্যাঁ একটা ইন্ডেক্স রিপ্রেজেন্ট করতো, মনে করো 5 নাম্বার ইন্ডেক্স রিপ্রেজেন্ট করতো 5 প্রাইম কি প্রাইম না। হুম কিন্তু ওই 5 নাম্বার ইন্ডেক্সটা আমার মেমোরিতে কতটুকু জায়গা নিতেছিল? ভুল টাইপের যদি ইন্ডেক্স গুলা হয়, 1 বাইট জায়গা নিতেছিল। তার মানে বাইনারি সমান 8টা ঘর জায়গা নিতেছিল, ঠিক না? হুম হুম 8টা হুম। 0 আর 1 স্টোর করার মতো জায়গা নিতেছিল। কিন্তু কিন্তু হ্যাঁ হ্যাঁ আমি তো প্রাইমের জন্য স্টোর করতেছি 0 অথবা 1। তাহলে আমি এমন করতে পারি না শুধুমাত্র ওই ঘরগুলারে ইউজ করবো, এমন একটা সিস্টেমে দাঁড় করামু ওই ঘরের 0 দেখে আমি বুঝবো এটা প্রাইম, 1 দেখে বুঝবো এটা প্রাইম না। তার মানে আমি ওই 1 বাইট জায়গার মধ্যে 8টা প্রাইমের স্টোর করে ফেলতে পারবো। তার মানে ইন্টিজার টাইপের একটা জায়গা নেওয়া মানে মানে কত পুরো 32টা ঘর পাইতাছি, ওই 32টা ঘরের মধ্যে আমি 32টা নাম্বার প্রাইম কি প্রাইম না ওইটা স্টোর করার সুযোগ পাওয়া যাইতেছি। আচ্ছা লং ঠিক লং আছে। নিলে যেহেতু লং লং নিলে পুরা 64টা ঘর পাওয়া যাইতেছি একটা লং লং টাইপের ভেরিয়েবলের জন্যই, হুম যেটার মধ্যে আমি 64টা নাম্বার প্রাইম কি প্রাইম না এটা স্টোর করার সুযোগ পাওয়া যাবে।
হ্যাঁ আচ্ছা, কিন্তু এটা এখন ইমপ্লিমেন্ট করবো কেমনে? বাবারে। হ্যাঁ বলবো। এখন ইমপ্লিমেন্টে একটা তো জিনিস সামিন দেখ, দাদা আসবে। হ্যাঁ এখন চেক যে ফাংশনটা আমরা এতদিন ইউজ করতেছিলাম বুলিয়ান, সে 8টা ঘরে নিতেছে কিন্তু ইউজ করতেছে শুধু এটা। এটার মধ্যে বলতেছে এটা 1 নাকি এটা 0। আর হ্যাঁ এতটুকু ঘর কিন্তু আমার ওয়েস্ট যাইতেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখন আমার এটা কথা ঠিক হইতেছে, আছে। বুঝিনি। হ্যাঁ ঠিক আছে, তারপর? হ্যাঁ, এখন আমার কথা হইতেছে যে এতগুলা ঘর যে ওয়েস্ট যাইতেছে, এগুলাকে আমরা ওয়েস্ট করব না, কারণ আমার যেহেতু 0 বা 1ই লেখা লাগে, তো আমি এগুলোর মধ্যে 0 বা 1 রেখে এগুলোরও তো ইফিশিয়েন্ট করতে পারবো সবগুলোকে। তো আমার এটা তো এগুলা শুধু শুধু ওয়েস্ট যাইতেছে, এটারে আমরা যদি কাজে লাগাই তাহলে আমাদের তো অনেক অপটিমাইজেশন হয়ে যাইতেছে। এগুলো তো আর ওয়েস্ট ওয়েস্ট হইতেছে না, আর কাজেও লাগতেছে, আর মেমোরির ভিতরে ঢুকতেছে। আর কত গুণ এটা ফাস্ট হইতেছে, ইফিশিয়েন্ট হইতেছে, এটা হইতেছে যে 8 গুণ। কারণ আমরা আগে একটার মধ্যে যেখানে রাখতাম মাত্র একটা, সেখানে আমরা 8টা রাখতে পারতেছি। তো এভাবে করে সবগুলোর মধ্যে আমরা এরকম 8টা অধিক রাখতে পারবো। হ্যাঁ আচ্ছা, এখন এটা হলো শুধু বুল টাইপের, এটা হচ্ছে বুল টাইপের জিনিস। এখন আমরা এটা বুল নিলাম না, আমরা কি নিলাম, আমরা নিলাম হচ্ছে ইন্টিজার টাইপের। ইন্টিজারে আরো সুবিধা। ইন্টিজারে কি সুবিধা? ইন্টিজারের সুবিধা হলো যে ইন্টিজারে আমার হচ্ছে 4 বাইট প্রত্যেকটা অ্যারের ক্ষেত্রে। এটা এখন মনে করো ইন্টিজার। হুম, ইন্টিজার হচ্ছে 4 বাইট, 4 বাইট মানে 32টা যাও। বিট। তো 32টা বিট যদি হয়, 32টা বিট যদি হলে, তার মানে কি আমার এখানে প্রত্যেকটা প্রত্যেকটা অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য আমি ভিতরে আরো 32টা জায়গা পাইতেছি, যেটা 0 থেকে শুরু করে 31 পর্যন্ত। এবং আমি এখানে এগুলো এমনিতে স্টোর করতে পারি, যেমন এখানে 1 প্রাইম না, এটার জন্য 0, 2 প্রাইম এটার জন্য 1, 3 প্রাইম এটার জন্য 1, 4 প্রাইম না এটার জন্য 0, এরকম। এটা যদি আরো সহজ করে বলতে চাই, তাহলে এভাবে বলতে পারি যে এটা মনে কর, হ্যাঁ, এটা মনে কর আমাদের অ্যারে, এটা হচ্ছে 0, এটা হচ্ছে আমাদের লিমিট, লাস্ট লিমিট যতটুকু আছে ততটুকু। আর প্রত্যেকটা, এটা হইলো আমার পুরো অ্যারের একটা ইন্ডেক্স। এইটার মধ্যেই 32টা আলাদা আলাদা সাব ইন্ডেক্স আছে, এভাবে 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 এরকম। তারপরে শুরু হয় আরেকটা, এখানেও আছে 32টা, এভাবে করে আবার এখানে এখানে আছে 32টা। এখন আমরা তো এগুলা ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারি না, আমরা একটা দেখবো যে আমাদের যে চেক ফাংশন আছে সেটার মধ্যে ফাংশন বলতেছি চেক ইন্টিজার টাইপের যে অ্যারে আছে, সেটার মধ্যে এটা হইলো যে সিকে অফ 0, এটা। আর এটা হইলো যে সিকে অফ 1, আর এটা হইলো যে সিকে অফ 2। ঠিক আছে, এবং এগুলোর ভিতরেই আমি এগুলাকে আরো সাব ভাগ করছি, যে এটা হইতেছে জিরোর চেক কি চেক ইয়া না, কি বলে, প্রাইম কি প্রাইম না এখানে রাখবো, 1 প্রাইম কি প্রাইম না এখানে রাখবো, 2 এখানে, 3 এখানে, 4 এখানে, 5 এখানে, এভাবে করতে করতে তো এক সময় এখানে যেহেতু 32টা ঘর, শেষমেশ 31তমটা এখানে আসবে, 32তম ঘরটা গিয়ে দেখবি যে এখানে চলে আসছে। এভাবে করে এভাবে এখানে এখানে যেতে থাকবে, এখানে গিয়ে 63তম ঘর থাকবে, 64তম ঘর এখানে চলে আসবে, এভাবে করে যাইতে থাকবে। এই জিনিসটা কি বুঝছস? হ্যাঁ, বুঝছি। আচ্ছা ঠিক আছে, এখানে মেমোরি অপটিমাইজ যে হইতেছে, এটাই শুধু করব কেমনে এটা দেখাই। এটা দেখানোর জন্য আগের এগুলো মুছে ফেলি। এখন আমাদের শিখতে হবে যে বিট
অন করা আর অফ করা আর কি, বিট অন অফ কেমনে করতে হয়। এখন মনে কর যে আমাদের এখানে আমরা প্রাইম কি প্রাইম না এটার জন্য এই যে ছোট একটা নিলাম, বেশি বড় নিলাম না, এখানে এটা 0 এর জন্য, এটা 1 এর জন্য, এটা 2 এর জন্য, এটা 3 এর জন্য, এটা 4 এর জন্য, আর এটা 5 এর জন্য, 5 পর্যন্ত নিলাম। আচ্ছা, এটা একটা ইন্টিজার যেটাকে আমরা ইয়া পর্যন্ত ভাঙলাম আর কি, ডেসিমেলে ভেঙে ঘরগুলোকে আলাদা করলাম। এটা 0 এর জন্য, 1 এর জন্য, 2 এর জন্য, 3, আচ্ছা 4 লেখা হয়নি, 4 এর জন্য এটা, 5 এর জন্য এটা, ঠিক আছে। এখন আমাদের সমস্যাটা হইতেছে যে আমরা এখানে 0 প্রাইম কি প্রাইম না এটা মনে করে স্টোর থাকলো, এটাও প্রাইম কি প্রাইম না স্টোর থাকলো। তো এখন এটা তো আগে থেকে 0 থাকে, আমরা যদি গ্লোবালি কোনো একটা ফাংশন নেই ওটা তো আগে থেকে 0 থাকবে ওটা। আর যদি লোকালি কোনো একটা ফাংশন নেই তাহলে ওখানে তো আমরা ম্যাম সেট করে 0 বানাইতে পারি, বা লুপ চালায়ও সবগুলো এলিমেন্ট 0 বানাইতে ফেলতে পারি। এভাবে করলে ইনিশিয়ালি সবই 0 থাকবে, সেটা নিয়ে ভাবতে হবে না। কিন্তু আমার এখানে যখন 2 এর ক্ষেত্রে আসলাম, 2 তো প্রাইম, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। এখন আমার এই বিটটার মধ্যে আমার 1 ঢুকাইতে হবে, এখন সেটা আমি 1 কেমনে করব, এটা হইতেছে যে আমার কথা। আমরা তো লুপ চালায় সব 0 করে দিতে পারি, এটাও 0 ছিল, এটাও ইনিশিয়ালি, এটাও। এখন আমার এখানে এটাকে চেঞ্জ করে করতে হবে 1। এই একটু দাঁড়া, এই জায়গার মধ্যে আমরা তো সিভের যে লুপ চালাইতেছি এটার মধ্যে তো 0 দিয়া বুঝাইতেছি প্রাইম কি প্রাইম না, তাইলে আমরা 2 রে 1 কে লিগা বানাবো। বুঝি না এই কথা। মানে এই যে 2 নাম্বার ঘরটারে 1 কে লিগা বানাবো, 2 0 নাম্বার দিয়া না তো তো, রিপ্রেজেন্ট করতেছিলাম যে ওইটা প্রাইম কি প্রাইম না। হ্যাঁ তোর কথা আসতেছে না। তাইলে এই ঘর 0ই থাকা উচিত না? মনে কর আমরা সিভের মধ্যে কি করতাম, সিভের মধ্যে করতাম যেটা যে 2 যদি প্রাইম হয় তাহলে 2 এর যে গুণিতক গুলো আছে ওইগুলারে কাটা দিয়ে দিতাম, হ্যাঁ হ্যাঁ, আমি তো এটাই বলতেছি। ওইগুলারে না 1 বানাইতাম। টু না, আচ্ছা তুমি তুমি তো টু ছাড়া বাকিগুলা ওয়ান মানে হ্যাঁ ইনিশিয়ালি জিরো থাকে প্রথমে, তারপরে আমরা যে মাল্টিপল গুলা ওগুলার ওয়ান বানাই দিই আর কি। আচ্ছা, প্রথমে তুই বলতে চাচ্ছিস যে প্রথমে কি বলে মাল্টিপল গুলাকে আমি 1 বানায় দেই, আর যেগুলো 0 থাকে শেষমেশ সেগুলোই আমার প্রাইম। এটা তো নরমাল শিফট, ঠিক আছে না? আর নর্মাল হ্যাঁ শিফটে হ্যাঁ এরকম। হ্যাঁ। কিন্তু আমরা তো নরমাল শিফটটা উল্টাও করতে পারতাম। আমরা ইনিশিয়ালি সবগুলারে লুপ চালায় 1 করে দিতে পারতাম, তারপরে ওইটারও 0 করে দিতে পারতাম, অথবা এটারে হ্যাঁ যদি করা যায়। দুইটাই তো করা যায়। এখন মনে কর উল্টাটাই করতেছি, যেখানে আচ্ছা আমাদের প্রাইম যেগুলো আছে সেগুলোকে আমরা 1 দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। এটা তো তেমন একটা ঝামেলা হবে না, আচ্ছা, যদি ওইটা করতে পারি এটাও করতে পারবো। তাইলে তো ওই যে মানে লুপ চালায় কাটা দেওয়ার যে পার্টটা ওইটা তো থাকবো না যদি আমি 0ই বানাই, কারণ 0 তো অলরেডি থাকবোই, তার মানে ওই ইয়াগুলারে আমার কাটা দেওয়ার দরকার নাই না, যদি নাকি? আমি 0 রাখি, শুরুতে সবগুলো যদি 1 রাখি তাহলে আমি কাটা দিয়ে কোনোটাকে 0 বানায় ফেলবো। আবার আমি যদি শুরুতে সবগুলোকে 0 রাখি তাহলে কোনোটাকে কাটা দিয়ে 1 বানায় ফেলবো। কথা তো একই। আমি এখানে উল্টাটা করছি যে সবগুলোকে প্রথমে 0 রাখবো এবং পরে দিয়ে আমি যেগুলোকে প্রাইম ওগুলোকে খুঁজবো, এরকম আর কি। না, মনে কর সিম্পলিসিটি, এটা আমি প্রাইম তোরে ব্যাখ্যা করতেছি না, এটা আমি ব্যাখ্যা করতেছি যে কোনো একটাকে বিট চেঞ্জ কেমনে করতে হয় সেটাই ব্যাখ্যা করতেছি। এটা উদাহরণটা অবশ্য বাজে হয়ে গেছিল। তো তোদের সুবিধা মতো আমি এটা না করে ওইটাই করি। টু টু কে করলাম সিলেক্ট, 2 কে সিলেক্ট করে আমি তো এখন 4 কে কাটা দিতে চাইবো, ঠিক আছে না? এখন তো মনে হয় মিলছে সিভের সাথে। হ্যালো? হ্যাঁ 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 দাদা শুনতাছি। শুনতেছি, বলেন। হ্যাঁ, এখন যদি আমি 2 কে নিয়ে 4 কে কাটা দিতে চাই তাহলে তো আমাদের আগে সিভের সাথে মিলছে, যেখানে আমি প্রাইম যেগুলা না সেগুলাকে
জিরো দ্বারা রিপ্রেজেন্ট করতেছি, এবং যেগুলা যেগুলো প্রাইম না সেগুলোকে ওয়ান দ্বারা রিপ্লেস করবো, আর যেগুলো আগে জিরোই থাকবে সেগুলো হচ্ছে প্রাইম। এখন তো ঠিক আছে, সিভের মতোই নাকি? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, তাহলে সেই অনুযায়ী এগুলো আমি খালি রাখি। অবশ্য আমরা ওয়ান থেকে শুরু করব না, টু থেকে আমরা দেখা শুরু করি সবসময়। আচ্ছা, তো টু তে আসলাম, টু তে এসে টু এর মাল্টিপল ফোরে গেলাম। এখন ফোরে আছে জিরো। এখন আমার ফোর এটাকে কি বানাইতে হবে? ওয়ান বানাইতে হবে না? হ্যাঁ 1 বানাইতে হুম হবে। হুম এভাবে এখানে আরো অনেক বেশি থাকতে পারে, ফাইভও থাকতে পারে, সিক্স থাকতে পারে, সেভেনও থাকতে পারে। এখন কথা হইতেছে যে এটা তো আচ্ছা আমাদের নর্মাল অ্যারে না, যেখানে আমি শুধু ইনসার্ট করে দিব। যে আগের বারে যেটা করছি, নর্মাল অ্যারেতে ওই ইন্ডেক্সে যাইয়া ইন্ডেক্সের মানটা ইনসার্ট করে দিছি, ওই কি বলে ইনসার্ট, মানটা রিপ্লেস করে দিছি বা চেঞ্জ করে দিছি, জিরো রে ওয়ান বানায় দিছি, ওয়ান রে জিরো বানায় দিছি। কিন্তু এটা তো এখানে এটা তো সম্ভব না, কারণ এইটা তো আমরা অ্যারে দ্বারা জাস্ট রিপ্রেজেন্ট করছি, কিন্তু এটা তো একটা ইন্টিজার নাম্বার, যেটা আমাদের এই যে চেক আছে, চেকের কোনো একটা ভেরিয়েবলের বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা। কততম ইন্ডেক্স। হ্যাঁ অততম ইন্ডেক্স হচ্ছে এটা। এখন আমি তো এটা এরর মতো এরকম করতে পারবো না যে এততম ইন্ডেক্সে গিয়ে চেঞ্জ করে দাও। তো এটার জন্য আমাদের এটাকে আমার আবার তো চেঞ্জ অততম করতে, বিট রে চেঞ্জ করা লাগবে। অততম বিটকে চেঞ্জ করতে হবে, এটারে জিরো রে ওয়ান বানাইতে হবে। এখন বিট চেঞ্জের নিয়মটা একটু অন্যরকম, এটা কেমনে করে এটা শিখবো। এখন দেখ, বিট চেঞ্জে আসি। আচ্ছা, এটাই এটাই লিখি। আচ্ছা, এটা না লিখে আলাদা লিখি। এটা হচ্ছে 10-এর বাইনারি রিপ্রেজেন্টেশন। এটা জিরোতম ঘর, ওয়ানতম ঘর, টুতম ঘর, এটা হচ্ছে থ্রিতম ঘর, এরকম। তো আমি চাচ্ছি, কি হয়ে গেল, আমি চাচ্ছি এখানে যে জিরোটা আছে, আচ্ছা না, এখানে আমি আরেকটা জিনিস চাইতেছি। আমি একটা জিনিস শিওর হইতে চাচ্ছি, এই জায়গার মধ্যে 2 নাম্বার পজিশনে, এই পজিশনটার মধ্যে কি আছে, জিরো আছে নাকি ওয়ান আছে। প্রথমে তো আমাদের এটা চেক করতে হবে যে এখানে জিরো আছে নাকি ওয়ান আছে। তারপরে আমরা যদি জিরো থাকে তাহলে আমরা চেঞ্জ করব, যদি এখানে আগে থেকে ওয়ান থাকে তাহলে তো আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমরা এটা চেঞ্জ করব না বা টগল করব না, উল্টায় দিব না। ওই মনে কর যে তোর পি তম বিট রে জিরো আছে না ওয়ান আছে এটা বোঝার জন্য টু টু দি পাওয়ার পি এটা দিয়া এন্ড করলেই বোঝা যাবে। টু টু দি পাওয়ার পি। ওই নাম্বারটারে টু টু দি পাওয়ার পি দিয়া। হুম হুম তাহলে এটারে টু টু দি পাওয়ার পি মানে মানে ফোর। কে তম বিট রে টু টু দি পাওয়ার কে দিয়া যদি আমি ওই নাম্বারটার সাথে এন্ড করি তাইলেই তো আমার রেজাল্ট চলে আসবে, জিরো তাহলে আছে না এখানে ওয়ান আছে। তাহলে এখানে কে এর মান টু না? হ্যাঁ হ্যাঁ তাহলে তো এটা কত হইতেছে? এটা হইতেছে যে ফোর। আর এটার যদি বাইনারি রিপ্রেজেন্টেশন করি তাহলে হইতেছে 100। ঠিক আছে না? তো আমি বসাই 100, এবং এটাকে যদি আমি এন্ড অপারেশন করি, বিটওয়াইজ এন্ড অপারেশন করি, তাইলে আমাদের এখানে কি আছে সেটা আমরা বলতে পারবো। যেমন এখানে যদি জিরো কারণ থাকে, শুধুমাত্র ওই বিট বাদ দিয়া বাকি যে কোনো বিটই তো জিরো, তার মানে এন্ড করলে রেজাল্টটা পাওয়া যাবে। হুম বাকি বিট তো জিরো থাকবে, কারণ এখানে জিরো। আর আমরা জানি এন্ডের অপারেশন হইতেছে যে যেকোনো একটা ওয়ান থাকলে, যেকোনো একটা জিরো থাকলে হোল আনসার জিরো। এখানে ওয়ান আছে কিনা এটা দেখার দরকার নাই, এখানে জিরো আছে মানে জিরো। এখন দেখ, আমরা এই জায়গায় রাখছিলাম হচ্ছে ওয়ান। এখন এই জায়গার রেজাল্টটা নির্ভর করতেছে ওই জায়গার উপরে কি আছে সেটার উপর। এখানে জিরো আছে, এখানে ওয়ান আছে, তাই আনসার হবে যে জিরো এটার ক্ষেত্রে। কিন্তু যদি উপরের ভ্যালুটা জিরো না হয়ে যদি ওয়ান হইতো, তাহলে এখানে ওয়ান আর ওয়ান তাহলে হয়ে ওয়ান আসতো। আনসার হয়ে যেত ওয়ান। তো এই এন্ড অপারেশনের মাধ্যমে
এবং এটাকে কি বলে, এটাকে বিট মাস্ক বলতে পারোস বা শিফট বলতে পারোস। বিট ওয়াইজ এন্ড না না, এটা না, যে এটা যে আমরা ইয়া করলাম, আচ্ছা এটার মধ্যে পরে আসতেছি। এটা হচ্ছে বিটওয়াইজ এন্ডি বা এটা এন্ড অপারেশন। এটার আর মাধ্যমে ওই নাম্বারটা টু দি পাওয়ার কে বিল্ড করা, যে নাম্বারটা টু টু দি পাওয়ার সামথিং, হুম মনে কর টু টু দি পাওয়ার 2, এটা যে 100 হইলো, এই নাম্বারটা বিল্ড করা হইতাছে ধর ওই ওটা বিট হচ্ছে যে মাস্ক। বিটওয়াইজ অপারেশন বা ওটা লেফট শিফট করে করা যায় আর কি। হ্যাঁ, এটা লেফট শিফট রাইট শিফটে পড়ে। ঠিক আছে। হ্যাঁ, ওটা কোডিং ডিটেলে আসবো। কিন্তু এখান পর্যন্ত এতটুকু তো বুঝতে পারছো যে কোনো একটা নাম্বারের কোনো একটা বিটের মধ্যে আমার 0 আছে নাকি 1 আছে, এটা আমরা কেমনে বুঝতে পারবো? আমরা এটারে অতটুকু পর্যন্ত শিফট হ্যাঁ, করে ওটার বুঝতে সাথে পারছি। এন্ড করব। এন্ড করে ওইটার অ্যান্সারটা দেখবো, ওইটার অ্যান্সারটা যদি 0 হয় তার মানে ওইখানে কিছু ছিল না। আর ওইটার আনসার যদি 0 না হয়, 0 না হয়ে কোনো নাম্বার হয়, যেমন এটার ক্ষেত্রে 0 হয় নাই, তার মানে বোঝা যাবে যে ওই বিটটার অন ছিল আগের থেকে। ঠিক আছে? তো এটা দ্বারা বোঝা গেছে যে বিট চেক করলাম, আমাদের এই জায়গার মধ্যে আসলাম, এই জায়গার মধ্যে এসে এখানে 0 আছে নাকি 1 আছে এটা আমরা চেক করলাম। আচ্ছা, এখন আমাদের উপরের যে উদাহরণ ওইটার জন্য আমরা এই জায়গায় আসলাম, এই জায়গায় এসে তো 0ই ছিল। তো 0-র জন্য আমার চেকিং এর মধ্যে আমরা এটা পাইলাম 0100। এটা মানে কি, এটা হচ্ছে যে 0 নাকি নন 0, এটা হচ্ছে নন 0 ভ্যালু। নন 0 ভ্যালু মানে, আচ্ছা কি করলাম, ও এটা 0 হবে, কারণ উপরে 0 নিচে 1, দুইটা এন্ড করলে 0 হয়, তো 0। তো 0 এটা কি, 0 এটা হচ্ছে যে মানে 0 ভ্যালু। তো যেহেতু আমরা 0 পাইলাম, 0 পাইলাম মানে কি, মানে হচ্ছে যে এটা আগে থেকে অফই ছিল। এখন অফ যদি থাকে তাহলে তো আমার এটারে অন করতে হবে। আমরা যদি অন থাকতো তাহলে কিছু করতাম না, যদি অফ থাকে তাহলে অন করতে হবে, তো এটারে অন করতে হবে। এখন অন করে কেমনে সেটা দেখি। আগের বারের মতো উদাহরণ দিয়ে দেখাই 10-এর ক্ষেত্রে। 10-এর বাইনারি রিপ্রেজেন্টেশন এটা 1010। এটার এততম বিটটা আমরা অন করতে চাই বা এটারে 0 থেকে 1 বানাইতে চাই, তাহলে কি করতে হবে? ওই যে কে তম বিট মানে টু টু দি পাওয়ার কে দিয়া এন্ড করা লাগবো, অর করা লাগবো। অর হুম করলে 0ই থাক 1ই থাক 1 হয়ে যাবো। হ্যাঁ, এখানে 2 টু দি পাওয়ার যেহেতু পজিশনটা 2, 0 1 2 মানে 4। আগের বারের মতো 4 এর বাইনারি রিপ্রেজেন্টেশন দিয়ে আমি এটারে এন্ড না অর করব। অর করে আনসারটা কি আসে, আনসারটা যদি অর করি তাহলে এটা 1 মানে এটা 1, এখানেও 1, এখানেও 1, এখানে 0। তো এটা আমার চেঞ্জ হয়ে 1 হয়ে গেল। এখন পর্যন্ত এটা তোর চিন্তা করার দরকার নাই যে আমরা এটা কোডে কেমনে লিখবো, কোডে কতটা কঠিন হবে বা প্রত্যেকটা বিটে গিয়ে চেক করব এই সেই, এগুলো এখন চিন্তা করার দরকার নেই। শুধু প্রসেসটা বুঝতে পারলেই হয়েছে যে এটা করলে আমরা কোনো একটা বিট চেক করতে পারবো অন নাকি অফ, আর এটা করলে কোনো একটা বিট চেঞ্জ করতে পারবো আমাদের ইচ্ছা মতো, 0 নাকি 1 এভাবে। এতটুকু কি ক্লিয়ার হয়েছে মামুন? হ্যাঁ, ক্লিয়ার, এতটুকু বুঝছি। আচ্ছা, তুই কোডিং নিয়ে চিন্তা করিস না, ওটা দেখা যাবে। তো আমরা এটার মধ্যে বসায় দিতে পারছি কত, 1 ঢুকায় দিতে পারছি। তো আমরা এরকম করে সিভের মতো করেই আমরা লুপটা চালাবো, কিন্তু এখানে পজিশনের মধ্যে যখন ইনসার্ট করব বা কিছু একটা করব তখন এটা বিট শিফটের মাধ্যমে করতে হবে। এন্ড আর অর অপারেটর ইউজ করে এভাবে, বিটওয়াইজ এন্ড আর বিটওয়াইজ অর অপারেটর এভাবে ইউজ করে এটারে চেঞ্জ রাখ। প্রথমে তো চেক করব নাকি, চেক করে দেখবো কি আছে, তারপর চেঞ্জ করব কি করব না সেটা এভাবে এটার উপর নির্ভর করতেছে। আর বাকি সবগুলো সেম। এখন এটা হইতেছে যে মেইন আইডিয়া। প্রথমে একটা বিটে যাব, দেয়া চেক করব, এন্ড অপারেশনের মাধ্যমে চেক করব, যদি দেখি যে এটা 0 তাহলে এটাকে চেঞ্জ করব। চেঞ্জ কেমনে করব, অর করে এটারে চেঞ্জ করব। এবং বাকি সবগুলা আগের নর্মাল সিভের মতো, শুধু এটাই অন্যরকম। এতটুকু তো বুঝে গেছে নাকি? হুম হুম। হুম, বুঝছি দাদা। এবার কোডে যাই। আচ্ছা, কোডের মধ্যে এখানে প্রথমেই এটা হচ্ছে যে 10 টু দি পাওয়ার 8
এরকম। আর এখানে পুশব্যাকটারে আমি ম্যাক্রো করে নিছি, যেখানে পিবি লেখা থাকবে সেখানে পুশব্যাকের কাজটা করবে। আর এখানে ইন্টিজার টাইপের অ্যারে একটা নিয়ে নিছি, যেটা আমাদের লিমিট যেটা আছে সেটা থেকে 32 ভাগ করে দিছি। 32 কেন ভাগ করছি, কারণ আমার এক ইন্ডেক্সের একটার মধ্যে আমি 32টারে রাখবো, এখানে পরের 32টারে রাখবো। তো আমার 32 ভাগ কম জায়গা প্রয়োজন হবে, এখানে 0 থেকে 31 পর্যন্ত, এখানে 32 থেকে কত 67 পর্যন্ত সম্ভবত, সরি 67 না 63 পর্যন্ত, এভাবে। তো 32 ভাগ জায়গা প্রত্যেক ইউনিটের ক্ষেত্রে কম লাগবে। আচ্ছা, এবার পরে আসি। তারপরে একটা ভেক্টর নিলাম যেখানে আমরা প্রাইম গুলো স্টোর করব। আচ্ছা, তারপর তারপর হইতেছে যে আমরা যে একটা চেক ফাংশনের কথা বলছি না, যে হ্যাঁ আমরা কোন একটা ইয়াতে যাব, এখানে গেলাম, এখানে 0 ছিল, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4। 2 গিয়ে 4 এর মধ্যে যাতে 1 বসায় দেয়, সেটার জন্য আমাদের আগে 4টাকে চেক করতে হবে। তো চেকের যে কাজটা করব, চেকের কাজটা করব চেক ফাংশনের মাধ্যমে। এই ফাংশনে থাকবে দুইটা প্যারামিটার বা দুইটা জিনিস আমরা একটা মিনিট দাঁড়ান, আমি আসতেছি, হ্যাঁ। বুঝি নাই। মামুন লেফট হয়ে গেছে গা। আচ্ছা, আসুক তাহলে সে। লাইটও যে এটা নিয়ে একটা প্রবলেম আছে, তো B2SC লাগে ওখানে, পাইছো এখনো খুঁজে? না না, আমি পাই নাই এখনো। হুম, আমি তো ওই ট্রেলিং জিরোস 1 2 3 এর মধ্যে ফ্যাক্টোরিয়াল নিয়ে 3টা ইয়া ছিল না প্রবলেম, হ্যাঁ হ্যাঁ। ওই 3টার মধ্যেই আছি এখনো। আচ্ছা, দেখতে স্যার, এই 3টা আর ক্লাসে সামিন, যা পড়েছে ওগুলো পরে দিয়ে জ্যাঙ্গোর কি অবস্থা? তুই কি জ্যাঙ্গো শুরু করছস? জ্যাঙ্গো শুরু করব। তোর তো ইয়াটা, আমার ভিডিও কয়েকটা ইয়াও বাইর করছি ইউটিউব থেকে। এখন ভালো, সবচেয়ে ভালো কোনটা সেটা বুঝতেছি না আর কি। তো এটা বুঝার একমাত্র ইয়ে হইতেছে যে আমার সব দেখা। লেখাটা ভালো লাগতাছে, কারণ লেখাটা একদম মনে কর তোর অনেক সুন্দর ভাবে লেখছে, তো গুছায়া লেখছে। আর লেখা পড়লে জিনিসগুলা খুব ভালোভাবে বোঝা যায়। হ্যাঁ কে হ্যাঁ। কেডা লেখছে? কি কি লেখছে রাসেল? জ্যাঙ্গো টিউটোরিয়াল আর কি, একদম ও ব্লগ আচ্ছা। আকারে লেখা। ওই ফর্থরাইট 48 যেরকম গুছানো ব্লগ, এরকম হুম। গুছানো ব্লগ। আর ওই কোন ব্লগের জায়গা? মধ্যে 3টা কি পার্ট বাংলা আছে, ব্লগ? একটা হলো উইন্ডোজ এর জন্য, একটা হলো লিনাক্স এর জন্য, আর একটা হইতাছে ম্যাক এর জন্য। যে কোনো অপারেটিং সিস্টেমে এই কেমনে ডেভেলপ করা লাগবে সুন্দরভাবে লেখা। আর তুই যেটা দিয়া ঢুকবি, মনে কর উইন্ডোজ দিয়া ঢুকলে তোর উইন্ডোজ এরটাই সামনে অটোমেটিক আসে। আমি তো উবান্তুতে করতেছি, উবান্তুরটাই সামনে আসে, সুবিধা মানে লাগতেছে। লিনাক্স। হ্যাঁ, ওই ঘুরা ঘুরা তো একটাই ডেভেলপমেন্ট, মানে তো আর আলাদা কিছু না, ফোল্ডারের মধ্যেই জ্যাঙ্গো ইনস্টল করার পরে সার্ভার রান করা, এটাই। তুই শুরু করছস? হ্যাঁ, আমি দেখতাছি, প্রথম টিউটোরিয়ালটা দেখছি, ও, করলাম আর সাথে কি সাথে ব্লগটা। করা দেখিস। আচ্ছা। আমি মেসেঞ্জারে লিংক দিছিলাম, আমি যেটা দেখতাছি এটা লিংক দিয়ে দিছিলাম। হ্যাঁ, আমার কাছে আছে ওইটা, দেখছি লিঙ্কটা। আচ্ছা তুইও দাদা মনে কর শুরু করেন, ইন্টারনেটে হ্যাঁ। ঘাটাঘাটি করছে, মাঝখানে একটু এটা ভালো ইন্টারাপ্ট লাগে, হয়েছিল, আমার এটা কল পরে আসছিল, আমরা দেখলাম। বুঝছেন? আচ্ছা, ঠিক আছে, শুরু করি তাহলে। আচ্ছা, আচ্ছা, এখানে আমরা যে চেক ফাংশনের কথাটা বলছি, যে এখানে 4-এর মধ্যে 0 আছে নাকি 1 আছে, এটা কেমনে চেক করব, সেটা এই চেক ফাংশনের মাধ্যমে করব। এই চেক ফাংশনটা একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে। এই বুলিয়ানটা হইলো যে 0 নাকি 1। যদি থাকে তাহলে 0, যদি না থাকে তাহলে 1, এরকম কিছু একটা আর কি। কারণ এখানে তো দুইটা জিনিস হইতে পারবে, হয়তো এটার মধ্যে আগে থেকে আছে নাহলে আগে থেকে নাই, তো এটাও এরকম দুইটা জিনিসই রিটার্ন করবে, আর বেশি কিছু না। আর এখানে দেখ, এটাই, এটা তাকে কি পাঠাবে। আচ্ছা, এটা তাকে একটা ইন্ডেক্স পাঠাবে, একটা ইন্টিজার পাঠাবে। আমরা যেটা আগে দেখছি, একটা ইন্টিজার নিব, আর ইন্টিজারের পজিশনটা নিব। আমরা জানতে চাচ্ছি যে ওই ইন্টিজারের ওই পজিশনে ভ্যালু আছে কি নাই।
এটা বের করা। আচ্ছা, এবার এটা রিটার্ন কি করবে? রিটার্ন হবে যে এইভাবে। এখন এই জিনিসটা কি? এটা হইতেছে যে কথা, এটা হচ্ছে যে এটাকে বলে হচ্ছে যে লেফট শিফট অপারেটর। যেমন আমরা 4 এর ক্ষেত্রে আমরা রাসেল যেটা বললো 2 টু দি পাওয়ার কে, 2 টু দি পাওয়ার পস আসলে পজিশন যেটা আছে ওইটা দিয়ে আমরা এন্ড করব। তো এটাকে 2 টু দি পাওয়ার এভাবেও করা যায়, আবার এভাবেও করা যায় যে 1 আছে, 1টারে আমরা শিফট করব আর কি, মানে ধাক্কা দিয়ে সরায় দিব। এখন আমাদের তো 2 নাম্বার পজিশনে ইয়া, তার মানে এটার মানে হইতেছে যে 1 কে ধাক্কা দিয়ে 2টা পজিশন সরায় দিব। তো তার মানে এই 1 এর নতুন ভ্যালু হয়ে যাবে এরকম, 2বার ধাক্কা দিলাম এবং পিছনের পজিশন গুলোর মধ্যে 0 হয়ে যেত। যদি 3বার ধাক্কা দিতাম তাহলে 1 এর পিছনে 3টা শূন্য হয়ে যেত। এই অপারেটরটাকে বলে যে লেফট শিফট অপারেটর, এবং এটা অটোমেটিকলি এই কাজটা করে দেয় আর কি। তোকে ম্যানুয়ালি গিয়ে আবার প্রত্যেকটাতে 0 বসাইতে হচ্ছে না, এটাতে 0 0 প্রথমে 3টাতে 0 পরে 3টাতে 1 বসাইতে হচ্ছে না, আবার 2 টু দি পাওয়ার কে এটাও করতে হইতেছে না। নাহলে পাওয়ারের আলাদা একটা ফাংশন লাগতো, সেটাও করতে হবে না। তুই শুধু 2 রে ধাক্কা দিয়া কয় ঘর পাঠাইতে চাস এটা তুই এখানে লিখে দিলেই হয়ে যাচ্ছে। তো এত ঘর পাঠিয়ে দিবে। আরেকটা ব্যাপার হলো যে পাওয়ার ফাংশনটা কিন্তু কিন্তু একটা কস্টলি ফাংশন। এটা হুম, আবার ওই ডাবল ভ্যালু রিটার্ন করে। হ্যাঁ, এটা একটা ঝামেলা আছে। যেমন মনে কর 2 টু দি পাওয়ার 0.001 দিলেও আমরা একটা ভ্যালু পাবো। হ্যাঁ, এটার হ্যাঁ, হিসাবটা কিন্তু একটু কমপ্লেক্স। এর লিগে এটার কমপ্লেক্সিটির মধ্যে একটু ঝামেলা আছে, একটু বেশি, কিন্তু এটা একবারে ওয়ানেই কাজ করবো। ও ওয়ানে কাজ করবে এটা। তুই যদি অ্যারের এটা পাঠাস 0 0 এই অ্যারেটা এবং এটারে পজ যদি করস, এখানে যদি 2 করি তাহলে এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে এরকম কিছু একটা হবে যে এখানে 1 আর বাকিগুলাতে এরকম 0, এটা পৌঁছায় যাবে এবং এটারে এভাবে তুলনা করে দেখবে আর কি, এই পজিশনে কি আছে তুলনা করে দেখবে, এবং যদি মিলে যায়, এই তুলনা করে দেখাটা তো এন্ড দিয়ে করে, যে 2টা জিনিস এন্ড করলাম, এন্ড আর এখানেও তো 0ই আছে। তো এন্ড হইলো 2টার মধ্যে এন্ড হইলো, এন্ড হয়ে যদি মিলে যায়, যদি এখানে এখানে সেম থাকে, অবশ্য প্রথমবারে তো সেম থাকবে না, এখানে তো 0ই থাকবে। তো প্রথমবারের ক্ষেত্রে এটা এটা মিলবে না, যখন মিলবে না তখন এন্ডের মান কি হবে? এন্ডের মান টোটালি 0 হয়ে যাবে। 0 হইলে এই বুল যেটা আছে সেটা 0 ভ্যালু রিটার্ন করবে। আর যদি কোনো কারণে এখানে আগে থেকে 1 থাকতো আর এখানে যদি 1 থাকতো তাহলে এটা কি করতো? 1 ভ্যালু রিটার্ন করতো। 1 ভ্যালু রিটার্ন হইলে ওইটা অনুযায়ী আমরা ফাংশনের নিচে কাজ করতাম। শুধু এখানে এতটুকু পর্যন্ত জানা প্রয়োজন যে চেক করলে চেকের উপর কি কি রিটার্ন হইতেছে। আচ্ছা, ফাইন, আশা করি বুঝা গেছে এতটুকু। এবার আসতেছে যে মার্ক ফাংশন। এখন আগের মতো আবার একটু আঁকি। 0 1 2 3 এখানে ছিল কত? 100, যেটা আমরা তুলনা করব। এখন এখানে তো আগে থেকে সবগুলাই 0 আছে। এখন মার্ক ফাংশনের কাজ হইলো, যদি 0 থাকে তাহলে সেটার 1 বানায় দাও। এই পজিশনে এটার জন্য 1 থাকার কথা, কিন্তু এখানে আছে 0, এটার এখন 1 বানাইতে হবে। এখন আগের জন্য আগের মতো আগের ফাংশনের প্যারামিটারের মতো ওই নাম্বারটা নিবে এবং ওই পজিশনটা নিবে, কততম পজিশনে আমার 1 বানাইতে হবে। তারপরে কি করবে? আগেরটার মতোই, এখানে ছিল এন্ড, এখানে হবে অর, আমরা যেটা দেখছিলাম কিছুক্ষণ আগে, শুধু এটাই পার্থক্য, 2টার অর করে দিবে। কিন্তু এখানে দেখ, এখানে আমরা বুলিয়ান টাইপের রিটার্ন করছিলাম কারণ আমাদের জানতে হইতেছিল যে এটা মিলছে কি মিলে নাই। কিন্তু আমাদের এখন আমাদের এখন বাইর করতে হবে, আমাদের এখন রিটার্ন করতে হবে কি, বা আমাদের এখন দিতে হবে কি? দিতে হবে যে এটা এখানে ঢুকানোর পর পুরা সংখ্যাটা কি হইতেছে। তাই সেখানে ইন্টিজার ইয়া করে দিছি, ইন্টিজার রিটার্ন টাইপ। যেমন এখানে যদি আগে থেকে 1 থাকতো, এখানেও যদি 1 থাকতো, আর এটা হওয়ার পরে যদি 1 থাকে, তাহলে তো আমাদের শুধু এটার মধ্যে আছে কি আছে না সেটা রিটার্ন করলে হবে না, আমাদের পুরা এটাই রিটার্ন করতে হবে, যে হ্যাঁ এটা আমি চেঞ্জ করছি, চেঞ্জ করার পরে পুরা ভ্যালুটা হইলো এত। তো আমারে পুরো ইন্টিজারই রিটার্ন করতে হবে।
তো এই কারণে রিটার্ন টাইপটা হলো ইন্টিজারের, আর বাকি সব এটার উপরেরটার মতোই, শুধু এন্ডের জায়গায় অর। আচ্ছা, এতটুকু কি বোঝা গেছে? হ্যাঁ বুঝছি। হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা, এবার এই ফাংশনে কেমনে পাঠাবো ইত্যাদি এটা নিয়ে আসি। তো মেইন ফাংশন থেকে শুরু করি। প্রথমে হচ্ছে যে মেক প্রাইম নামের ফাংশন একটা কল দিছি। তারপরে এখানে তো আমরা জানি যে ভি এর মধ্যে সবগুলা, ভি ভেক্টরের মধ্যে সবগুলা প্রাইম থাকবে ওই রেঞ্জের, প্রাইম গুলাকে একটা একটা করে প্রিন্ট করছি, তারপর শেষ। এখন মেক প্রাইম ফাংশন যেটা আছে ওটা যেটা কল দিছি, ভয়েড টাইপের ফাংশন এখানে ঢুকলো। এটার কাজ হচ্ছে যে সিভ এর মতোই সিভ বানাবে আর কি, প্রাইম বানাবে সিভ করে। এখন কি করি, স্কোয়ার রুট পর্যন্তই আমরা একটা লুপ চালাই। তো স্কোয়ার রুট পর্যন্ত চালাইতেছি, প্রাইম বার করার জন্য তো স্কোয়ার রুট পর্যন্ত চালাইলেই হয়। তো স্কোয়ার রুট পর্যন্ত প্রথম লুপটা চললো। তারপরে আমাদের কি দেখতে হয়, তারপরে আমাদের দেখতে হয় যে আমরা যেটা ভ্যালুর মধ্যে আসি সেটা চেক করতে হয় আসলে চেক ফাংশন দিয়ে, যে ওইটা কি 0 আছে নাকি 1 আছে। এখন বুঝছি। এখন মনে কর যে আমরা 0 থেকে প্রথম 31টা তো আমরা করে ফেলতে পারি একটা ইন্ডেক্স দিয়ে। এরপরের থেকে তো আমাদের আরেকটা ইন্ডেক্সে যাওয়া লাগবে, তারপর আরেকটা, তারপর আরেকটা, এরকম। তো আমাদের প্রথমে জানতে হবে যে আমরা আসলে কোন ঘরে আছি, 0 ঘরে, 1 ঘরে, 2 ঘরে না 3 ঘরে। এইটা আমার আই এর এই নির্দিষ্ট মানটা কোন ঘরে পড়ছে আমার প্রথমে সেটা জানা লাগবে। তারপরে এটাও জানা লাগবে যে এই ঘরের মধ্যে যে ছোট ছোট যে ভাগ আছে ওই ভাগগুলোর মধ্যে আমার এই আইটা কততম ভাগে পড়ছে। এখানে কিন্তু দুইটা জিনিস জানা লাগবে। আচ্ছা, এখন দুইটা জিনিসের মধ্যে প্রথম জিনিসটা জানার জন্য যে 0, 1 নাকি 2, সেটার জন্য আমরা কি করতেছি, সেটার জন্য আমরা আই ডিভাইডেড বাই 32 করতেছি। কেন করতেছি, এখানে দেখ, আমার ভ্যালুটা যদি এরকম হইতো 32 হইতো, তাহলে এটারে যদি আমি 32 দ্বারা ভাগ করি তাহলে আনসার কি হচ্ছে 1। 1 মানে সেটা স্ট্যাটাসের 1 নাম্বার ইন্ডেক্সে আছে, এখানে আছে। এতটুকু পর্যন্ত কিন্তু ফিল আপ করে আসছি, এর আর এখানে নাই। ও বলতেছে যে ও এখানে আছে। আচ্ছা, এখানে থাকলে ভালো কথা। এখন এখানের কোথায় আছে, এখানের এই পজিশনটাতে আছে। এটা মানে কি, এটা মানে 32 মড 32। 32 মড 32 মানে কি 0। তার মানে কি 2 নাম্বার ঘরে 0তম পজিশন, মানে এটার মধ্যে সে এটার মধ্যে আছে, এটা দ্বারা রিপ্রেজেন্ট করতেছে। এবং আমাদের দেখতে হবে চেক ফাংশন করে ওইটার মধ্যে 0 আছে নাকি 1 আছে, সেই অনুযায়ী করতে হবে কাজ। আচ্ছা, তো চেক ফাংশন কি করবে, চেক ফাংশন যদি সেখানে কিছু থাকে, কি বলে, সেখানে যদি আগের থেকে 0 থাকে তাহলে রিটার্ন করবে 0, আর যদি আগের থেকে একটা 1 বসে থাকে তাকে রিটার্ন করবে 1। যদি আগে থেকে একটা 1 বসে থাকে তাহলে আমাদের কোনো সমস্যা নাই, আমরা 1 করতে চাইছিলাম কিন্তু ওখানে আগের থেকে বসে আছে, তখন আমরা কিছু করব না। কিন্তু যখন ফাংশনটা আমাকে 0 রিটার্ন করবে তখন আমাদের ওইটারে চেঞ্জ করতে হবে। সেজন্য আমরা কন্ডিশনটা এমন দিচ্ছি, চেক ফাংশন যদি ওখানে যদি পাই 0 তাহলে তুমি নিচে যাও। আচ্ছা, এবার পরের ফর লুপ দ্বারা কি করছি, পরের ফর লুপ দ্বারা তো সিভের যে কাজটা আছে সেই কাজটাই করছি, যে আই ইনটু আই থেকে শুরু গুণিতক গুলারে ইয়া করা, হুম, এবং প্রত্যেকটারে আই প্লাস আই দুই ঘর পর পর করা মার্ক যাবে। করে ফেলা। হুম, এখন মার্ক করার কাজটা কেমনে করলাম, এখন মার্ক করার কাজটা করলাম হইতেছে যে প্রথমে তো আমাদের নির্ধারণ করতে হবে যে এই বড় ঘরগুলোর মধ্যে, এই বড় ঘরগুলোর মধ্যে কোনটার মধ্যে আছে, আমি কি 0-তে আছি, 1-এ আছি, 2-তে আছি না 3-তে আছি। সেটা নির্ধারণ করার জন্য ওই এর মধ্যে ইন্ডেক্স নাম্বার ডিভাইডেড বাই 32, কারণ একটা রিপ্রেজেন্ট করতেছে 32টারে আগের বারের মতোই। ওইখানে আমরা গেলাম, ওইখানে ওইটার মধ্যে গিয়ে, যেমন এখানকার 32-এর উদাহরণটার জন্য আমরা এই ঘরে আসছিলাম, তো এখানেও আমরা এই ঘরেই আছি, 1 নাম্বার ঘরেই আছি। প্রথম ঘরটা ফিল আপ করা হয়ে গেছে আমাদের, আমরা এখানে আসছি। তারপরে মার্ক, আমাদের এটারে এখন মার্ক করতে হবে। এখন এটাও মার্ক ফাংশনকে তো জানাই দিতে হবে যে কোন নাম্বার ঘরের কততম পজিশন আমি মার্ক করব। তো কত নাম্বার ঘর, এটা এভাবে এখানে যেভাবে আমরা ডিফাইন করছি এটা এখানেও ডিফাইন করে দিব। এবং ওই ঘরের কত নাম্বার কত নাম্বার পজিশন বা কত নাম্বার, কি বলে, বিট কত নাম্বার, সেটা আমরা মড করে এখানে ডিফাইন করব, এই ফাংশনের মতোই একই রকম। তো
তো এই ফাংশনটা কি করবে, এই ফাংশনটা এখানে এসে আগের বারের মতো যেটা বলছি ইন্টিজার নিয়ে এসে মার্ক করার পরে আনসারটা সেটাতে দেয়, তো এটাতে দিয়ে দিবে। তো এইভাবে করে বলতে গেলে এখানকার চেক ফাংশন আর এখানকার মার্ক ফাংশন ছাড়া সবগুলো আগের মতোই। ক্লিয়ার কি হয়েছে? হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ একবারে ক্লিয়ার। আচ্ছা, তারপরে আমাদের কাজ কি? তারপরে আমাদের কাজ হচ্ছে যে জিরো চেক করা, জিরো চেক করে ভেক্টরের মধ্যে পুশ করে দেওয়া, এটাই আমাদের কাজ, কারণ সব বাইর করে ফেলছি আমরা এখানেই। তা আমরা আমরা তো আমাদের চেক আজকের করতে হবে। ক্লাসে কি শুধু এই টপিকটাই ছিল সামিন? আছে আরো টপিক আছে, কেন আচ্ছা দেরি হয়ে এটা যাবে? বুঝছি ভালোভাবে। আচ্ছা, এটা এখনই শেষ হয়ে যাবে। না এখানে মাথায় মাথায় হাত দিয়া দেখতেছি আর কি, চুল অনেক বড়, চুলটি কাটার চিন্তা করতেছিলাম। কালকে কাটিস, কালকে শুক্রবার। আচ্ছা, পুশব্যাক করলাম। শুক্রবারে আমার চুল কাটি না, শুক্রবারে বলে আমি হইছি জন্মদিন এলিগা চুল কাটি। এটা আবার কোন সিস্টেম? কইতারি না, মেনে আচ্ছা, চলি। তুই বেটা এমন একটা মানুষ যে তুই নিজের জন্মদিন জানোস না কিন্তু জন্মবার জানোস, ঠিক আছে না? আচ্ছা, এবার এতটুকু পর্যন্ত হইলো। এখানে আসলাম, ভেক্টরের প্রথমে তো 2 অবশ্যই ভিতরে ঢুকাই দিব এবং পরে আমরা লিমিট পর্যন্ত যা চেক করব। কি চেক করব? ওই পজিশনে গিয়ে আই ডিভাইডেড বাই 32 এবং মড 32 ওইটার মধ্যে জিরো আছে কিনা, যদি জিরো থাকে তাহলে ওইটা অবশ্যই প্রাইম হবে এবং ওইটা আমরা ভিতরে ঢুকাই ফেলবো আর পরে গিয়ে প্রিন্ট করব। এই যে এটাই আর কি। মামুন কি আসোস? হ্যাঁ দাদা, ভালো নেনজা ছিল। আচ্ছা, করে নিস আর কি। আচ্ছা, এটা বিটশিপটা এখানে শেষ হয়ে গেছে। এরপরে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে সিভ অফ টসেন ফাংশন। টসেন ফাংশনটা মনে আছে? রিমাইন্ড করে দেন দাদা। হ্যাঁ, সেটা দেওয়ার দরকার নেই। এভাবে করে কে পর্যন্ত। আচ্ছা, এখন টসেন ফাংশন হলো যে কোনো একটা নাম্বার যদি n হয় তাহলে ওইটার নিচে কতগুলা নাম্বার আছে যেগুলা n এর সাপেক্ষে কোপ্রাইম, অথবা জিসিডি অফ ওইটার নিচের যে নাম্বারগুলো আছে কয়টা ওইটার সাপেক্ষে ওইটার জিসিডি 1 হয়। ঠিক আছে, যেমন আমি যদি 9 এর ক্ষেত্রে ধরি, 9 এর সাপেক্ষে কয়টা কোপ্রাইম নাম্বার আছে? 9 এর সাপেক্ষে 1 কোপ্রাইম, 2 কোপ্রাইম, 3 কোপ্রাইম না, 4 5 6 ও না, 7 8 কয়টা হইলো? 1 2 3 4 5 6 ছয়টা না? তো আমরা বলতে পারি যে phi of 9 equal to 6, মানে 6টা সংখ্যা এর নিচে আছে যেটা এর সাপেক্ষে কোপ্রাইম। এটা হলো যে কোপ্রাইমের ডেফিনেশন। আর আমরা আগের ক্ষেত্রে দেখছি যে আমরা কোপ্রাইম কেমনে বের করি। কোপ্রাইম আমরা এভাবে বের করি যে কোন নাম্বার যদি হয় n, তাহলে n এর যে কয়টা n ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই p1 p2 p3 আপ টু pk। এখানে p1 p2 p3 pk এগুলো দ্বারা কি বোঝানো হইতেছে? এগুলো দ্বারা বোঝানো হইতেছে যে n এর প্রাইম ফ্যাক্টরাইজেশনের প্রাইম গুলা। যেমন 9 এর ক্ষেত্রে কি হবে? 9 এই এর ক্ষেত্রে সামিন, হ্যাঁ তোর বলাতে একটু ভুল হইতাছে। 3 কি ভুল মানে হইতেছে? 9 আর 6 এর গসাগু কত? 9 আর 6 এর গসাগু 3। 3। তার মানে 9 আর 6 তো কো প্রাইম না। হ্যাঁ, কোপ্রাইম না তো।
কিন্তু তুই বলার সময় তো বইলা যাইতেছ যে 9 এর আগ পর্যন্ত কো প্রাইম গুলার লিস্টের মধ্যে 6 রেও ঢুকায় দিছস। আমি কি 6 ঢুকাইছি? 2 না বললি 1, তারপর হইলো মানে 2, তারপর হইলো 3 না 4, তারপর 5, তারপর 6, তারপর 6 কই? 7, 6 তারপর নাই। 8। এই দেখ এখানে, এই যে এখানে লিখলাম 6 নাই তো। ছয় কই রে? আসল ও 6 কোথায়? আচ্ছা, তাহলে আমি ভুল শুনছি তাহলে। 6 নাই। 6 থাকবে না, শুধু কো প্রাইম গুলো থাকবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তো এখানে n, আর এখানে হইলো যে n এর প্রাইম ফ্যাক্টরাইজেশনের যে প্রাইম গুলো আছে সেগুলা। যদি আমরা 9 এর সাপেক্ষে একটা টেস্ট দেই, তাহলে 9 এর প্রাইম ফ্যাক্টরাইজেশনে শুধু প্রাইম আছে 3। তো 9 ইনটু কত হয়? 2 ইনটু 3, 3 দুগুণে 6। আমরা এতক্ষণ বাইর করছিলাম যে 6টা ছিল, এখানেও 6টা। তার মানে হিসাব মিলছে আর কি। ওকে, এবার প্রবলেম হইলো সিভ অফ টরশন ফাংশন মানে, আগে প্রবলেমটা দেখি। প্রবলেমটা হইলো যে আমাদের 10 টু দি পাওয়ার কত, 10 টু দি পাওয়ার 6 পর্যন্ত এরকম থাকবে নাম্বার n এর মান, এবং অবশ্যই এখানে টেস্ট কেস থাকবে 10 টু দি পাওয়ার 7 পর্যন্ত। এবং তোকে বলতে হবে যে n এর ফাই কত, এটাই আর কি, বা টরশন ফাংশন কত, বা এটার সাপেক্ষে নিচে যেগুলো আছে কোপ্রাইম সেগুলোর নাম্বার কত আর কি, এটা তোরে বলতে হবে। এখন নর্মাল ইয়াতে আমরা তো এটা পারতামই যে সবগুলা প্রাইম ফ্যাক্টরাইজেশন করো, প্রাইম ফ্যাক্টরাইজেশন করে তারপর কি করো, তারপর এই সূত্রটার মধ্যে ফালাও। এখন দেখা যাচ্ছে যে n এর মান তো 10 টু দি পাওয়ার 6। এখন 10 টু দি পাওয়ার 6 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন যদি করতে যাই স্কয়ার রুট মেথডের মাধ্যমে, তাহলে তো এটা অনেক বড় হয়ে যায়, 10 টু দি পাওয়ার 6। তো এটা হচ্ছে যে 10 টু দি পাওয়ার 3। তার মানে 10 টু দি পাওয়ার 3 ইনটু 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 9। এটা হয়ে যাচ্ছে খুব বড়, এটা তো এভাবে করা যাবে না। আর এটা করা যাইলেও কোনো মতে যদি আটায়া উটায়া করতেও পারস, কিন্তু এখানে একটা টেস্ট কেস দিয়ে রাখছে যেটা হচ্ছে 10 টু দি পাওয়ার 7। তো এটা ওইভাবে করা যাবে না। তো এটার জন্য আমাদের আলাদা একটা জিনিসের শরণাপন্ন হইতে হবে, সেটা হইতেছে যে সিভ অফ টরশন ফাংশন। এখন আমরা নর্মাল যে সিভটা আছে ওইটার ব্যাপারে একটু ইয়া করি, ওটা একটু জেনারেট করার চেষ্টা করি, এবং ওইটার মধ্যে কি কি করতাম সেটা একটু ইয়া করি, এবং দুইটার মধ্যে হয়তো মিলায়া ঝুলায়া কিছু একটা করেই এটা সম্ভব। আর গেলাম না, এতটুকুই থাক। আচ্ছা, আমরা নর্মাল সিবি করব মনে করি এখন পর্যন্ত। শুধু এখানে আমরা এক্সট্রা একটা অ্যারে নিব, সেটা হইতেছে যে এটার নাম দিলাম যে ফাই অ্যারে। এবং ইনিশিয়াল অবস্থায় এখানে যে আমরা সংখ্যাগুলো লিখছি এগুলাই হচ্ছে ফাই অ্যারের মধ্যে আছে 1 থেকে 15 পর্যন্ত। ঠিক আছে? হ্যাঁ এখন আমরা এই ফাইটা কেমনে বের করতে পারি এটা জানার আগে আমরা সিপ চালাই। আচ্ছা, সিপ আর ফাই এর মধ্যে ইয়া কি মিল কই? মিল হইতেছে যে আমরা যদি কোনো একটা নাম্বার নেই, সিবে এবং ফাই ফাংশন দুইটাতের মধ্যেই আমার ওই নাম্বারগুলার প্রাইম গুলা লাগবে, বা প্রাইম নাম্বার দিয়ে কিছু একটা করতে হবে। এই ফাই ফাংশনের মধ্যে দেখ, শুধু এই নাম্বারগুলোর যে প্রাইম ফ্যাক্টরাইজেশনের যে প্রাইম গুলো আছে সেগুলো শুধু এটারে কাটা দিতে লাগবে।
সিভের ক্ষেত্রে, এবং ফাই এর ক্ষেত্রে এই প্রাইম ফ্যাক্টরাইজেশনের মধ্যে যেগুলা 10-এর প্রাইম ফ্যাক্টরাইজেশনের মধ্যে যেগুলা প্রাইম আছে ওইগুলাই শুধু n ইনটু এই সূত্রটার মধ্যে যাবে। তো একটা সিমিলারিটি পাইতেছিস না দুইটার মধ্যে, যে বাকিগুলা সব বাদ, এইটা যে প্রাইম নাম্বার দিয়ে গঠিত সেগুলাই আমার লাগবে। এটা একটা সিমিলারিটি নাকি? আমি এটা বুঝি না এই ব্যাপারটা। আচ্ছা, এখানের মধ্যে 10কে কাটা দিতে আমার 2 অথবা 5, এই দুইটাই পারে 10টা কাটা দিতে, তাই না? যেটা হলো যে হ্যাঁ 10-এর প্রাইম ডিভাইজার সিভে, শুধু সিভের ক্ষেত্রে। হ্যাঁ বা না কিছু বল, বুঝছস বা কি? হ্যাঁ হ্যাঁ, তারপরে ফাই এর ক্ষেত্রে কেমন হইব? এখন ফাই এর ক্ষেত্রে কি হইতেছে, ফাই এর ক্ষেত্রে আমি যদি এখানে 10 দেই তাহলে আমার এখানে কি লিখতে হইতেছে, 1/2 ইন্টু 1/5 না? এটা হইলে তো এটার 5 পাওয়া যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ 2 লাগলো আর 5 লাগলো, বাকিগুলো কিন্তু লাগলো না। প্রাইমেও একই, 2 আর 5ই লাগলো। রাসেল কি বুঝছস? হ্যাঁ বুঝছি। হ্যাঁ হ্যাঁ এইটা বুঝছি। কি সবগুলো নাম্বারের ক্ষেত্রে সেম এরকমই হইব হ্যাঁ ফ্যাক্টরাইজেশন? এরকমই হবে, কারণ আমাদের উপরের সূত্রটার মধ্যে তো এটাই বলতেছে। হ্যাঁ বুঝছি বুঝছি, মানে আচ্ছা, ফ্যাক্টরাইজ করে তারপরে ওটা দিয়ে ইয়ে করতে হবে। হুম। এখন আমি ফ্যাক্টরাইজ করার কথা বলছস, আমি তো দেখাইছিলাম যে ফ্যাক্টরাইজ করতে হলে স্কয়ার রুট পর্যন্ত যাইতে হয়। এখন স্কয়ার রুট পর্যন্ত যাওয়ার কমপ্লেক্সিটি তো এখানে পুরো টেস্ট কেস মিলে আসতেছে না, টেস্ট কেস অনেক বড়, নাম্বার গুলো অনেক বড়। তো এটা প্রাইম ফ্যাক্টরাইজেশনটারে আমরা কেমনে সরাইতে পারি, এটার জন্যই আমরা এখানে আসছি আর কি। এখন দেখ, এই দুইটার মধ্যে সিমিলারিটি আছে, প্রাইম নিয়ে কাজ করতে হবে। তো সিঙ্গেলি 10-এর ক্ষেত্রে চিন্তা কর, এটার তো সিপ বাইর করার, যখন সিপ বাইর করব তখন একবার 2 এভাবে 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 হয়ে এটারে হিট করবে, একবার 5 তো ডাইরেক্টলি হিট করবে, 5 ডাইরেক্ট হিট করবে, ঠিক আছে? তো আমরা সিভি চালাবো, কিন্তু অন্য আরেকটা কাজ করব, লুপগুলা চলবে সিভের, এতটুকু চিন্তা কর। কাজ করব অন্যটা। যখন 2 এ আসলাম, এটা প্রথমে একটু বাদ দিই, যখন 2 এ আসলাম, 2 তে ছিলাম, তখন কি 2 নিয়ে আমি কাটা দিতেছি 4, প্রথমে আমি 4 রে কাটা দিলাম, 6 রে কাটা দিলাম, 8 রে কাটা দিলাম, 10 রে কাটা দিলাম। 10 এ যখন কাটা দিলাম এখানে ছিল 10, এটা 10 হইতেছে ইন্ডেক্সও 10, আবার ইন্ডেক্সের মধ্যে ভ্যালুও 10, এরকম একটা জিনিস আর কি, এভাবে রাখছি মনে করো, এভাবে রাখছি। তো যখন এটা হইতেছে তখন আমরা এটা করতে পারি না, যখন 2 এখানে কাটা দিতে আসলো তখন আমি, এখানে তো আগে থেকে 10 ছিল, এই অপারেশনটা পারফর্ম করে নিলাম, শুধু এতটুকু, আগে থেকে 10 ছিল ওইটার সাথে আচ্ছা এই অংশটুকুটা করে নিলাম, এতটুকু। তো এটা করলে কত হয়, এটা করলে হয় 5। তারপরে আমরা কত দূর আসলাম, এখানে আসলাম, এখান থেকে ডাইরেক্ট 10 এ যাচ্ছে। তো এখানে আসার পরে এখানে যেটা এক্সিস্টিং জিনিস আছে ওইটার সাথে আবার একই জিনিস করলাম, 1 মাইনাস, এখানে কি নিয়ে আসছি, 5 নিয়ে আসছি, এত, এই যে এখানে তো 5 নিয়ে আসছি, আগের এখানে 2 নিয়ে আসছি, তাই নিচেরটা ভিন্ন হয়ে গেছে। তো এটা করলে কি হয়, 5 ইন্টু কত, 4 ইন্টু 5, এটা কাটা গেলে আনসার হয় 4। তুই যদি দেখো তাহলে কি 10-এর কি বলে ফাই কত, 10-এর ফাই যদি দেখো, 10-এর ফাই 4টাই থাকবে। হুম হুম কি বুঝছো জিনিসটা নাকি? হ্যাঁ হ্যাঁ আবার বুঝছি। বলবো? না না, ক্লিয়ারই হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমাদের সুবিধা কি, সুবিধা হইতেছে যে আমরা এটা করে তো শুধু 10-এর ক্ষেত্রে আমরা বাইর করলাম 4,
কিন্তু দেখাইলাম 4, কিন্তু এখানে তো আসলে 10 এর ক্ষেত্রে না, এখানে 14, 15, 13 যেগুলা থাকে সবগুলার আস্তে 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 এডিট হয়ে এগুলার যে ফাংশনটা আছে এখানের মধ্যে এগুলার ফাইটা বসে যাবে না যদি এই অপারেশনটা আমরা পারফর্ম করি? অবশ্যই বসে যাবে। এবং সেটা কতটুকু পর্যন্ত হবে? 10 টু দি পাওয়ার 6 পর্যন্ত যদি আমরা এরকম শিফট চালায় দিই, তাহলে 10 টু দি পাওয়ার 6 পর্যন্ত নাম্বারগুলোর ফাই এরকম একটা অ্যারের মধ্যে বসে যাবে। তো একবার যদি এগুলো বসে যায়, তাহলে আমরা শুধু ইনপুটের ক্ষেত্রে আমরা টেস্ট কেস জেনারেট করব। টেস্ট কেসের ক্ষেত্রে টেস্ট কেসটা নিয়ে আনসার সি আউট করে দিব। কারণ সবগুলোর আনসার তো আমার আগে থেকেই এখানে জমা আছে। আমরা এগুলো আগে থেকে প্রি ক্যালকুলেশন করে নিছি। তারপরে আমাদের কাজ হচ্ছে শুধু টেস্ট কেস নেওয়া, টেস্ট কেস নিয়ে জমা রাখা আনসার যেগুলো আছে সেগুলো একে একে প্রিন্ট করে দেওয়া। এভাবে করলে এটা আমরা কমপ্লেক্সিটির মধ্যেই করতে পারি, যেটারে সিভ হিসাবে সিভের মতো করে ইউজ করে, কিন্তু এটা হচ্ছে যে টসেন ফাংশন, যেটা বাইর করে ওটার নিচে কোপ্রাইম কয়টা আছে। এই বাড়তি অপারেশনটা করলেই মোটামুটি সব ক্লিয়ার হয়ে যাইতেছে। ঠিক আছে। হ্যাঁ, অবশ্য এখন বুঝতে একটু সমস্যা হবে, কোড না করলে এটা ক্লিয়ার হবে না। আচ্ছা, এটা হচ্ছে লাস্ট টপিক। এটার জন্য একটু মনোযোগ দিস, এটা আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে। এটা হইতেছে যে জিসিডি এক্সট্রিম। এখন জিসিডি এক্সট্রিম জিনিসটা কি? জিসিডি এক্সট্রিম জিনিসটা হইলো এই যে এখানে যেটা লিখলাম এই জিনিসটাই। লুপ আই থেকে এন পর্যন্ত চলবে। এখানে অবশ্য বলে রাখা ভালো যে এন এর যে ইয়াটা আছে সেটা 10 টু দি পাওয়ার 6 পর্যন্ত হবে। এন এর মানটা 10 টু দি পাওয়ার 6 পর্যন্ত হবে। তো এটা দ্বারা কি বোঝাচ্ছে? আই হচ্ছে যে 1, তারপরে যে কি হবে i মাইনাস 1, মানে i এর মান যত তার থেকে এক বেশি থেকে শুরু হয়ে একবারে n এর সমান পর্যন্ত চলবে। এবং এটার আন্ডারে দুইটা লুপের আন্ডারে কি হবে? দুইটা লুপের আন্ডারে জিসিডি অফ i যে নির্ণয় করা হবে, নির্ণয় করে যে জি এর সাথে যোগ করা হবে। জি এখানে ইনিশিয়ালি হচ্ছে 0। ইন শর্ট মানে হইতেছে যে n এর আগ পর্যন্ত প্রত্যেকটার পেয়ার ওয়াইজ জিসিডি নেওয়া হবে এবং জিসিডি সামেশন কত সেটা বের করতে হবে। এই কথাটা আবার বল, এটা ক্লিয়ার না। হ্যাঁ, বলতেছি। এটা চলতেছে আই পর্যন্ত, এটা চলতেছে আই, এটা চলবে ওই আই থেকে 1 বড় পর্যন্ত। তো এটা যদি আমি 6 এর ক্ষেত্রে জেনারেট করি, 6 এর ক্ষেত্রে করব, 6 এর ক্ষেত্রে না 5 এর ক্ষেত্রে করি, আমার n এর মান আমি ধরি 5, তাহলে এই লুপ দ্বারা কি জেনারেট হয় সেটা আমি দেখি। প্রথমে হবে i এর মান 1 হওয়ার পরে j এর মান কি হবে? j এর মান হবে 1 প্লাস 1 মানে 2। 1 প্লাস 1 2 হবে, 2 হয়ে এটা জেনারেট হইলো। তারপরে কি হবে? এখানে j এর মান আবার বাড়বে, 3 হবে, j এর মান আবার বাড়বে, 4 হবে, এবং j এর মান আরেক দফা বাড়বে, 5 হবে। 5 হওয়ার পরে এই লুপটা চলবে না, কারণ n এর মান তো 5। আচ্ছা, তার মানে কি কোশ্চেনটা এমন ছিল যে এন পর্যন্ত যেই কয়টা নাম্বারের পেয়ার পসিবল ওই প্রত্যেকটা পেয়ারের জিসিডি যোগফল। হ্যাঁ, প্রত্যেকটা পেয়ারের জিসিডির যোগফল। কোশ্চেনটা এরকমই। তারপরে এখানে 2 এর ক্ষেত্রে কি? 2, 3, 2, 4, 2, 5। তারপরে 3 এর ক্ষেত্রে 3, 4, 3, 5, এবং লাস্টে 4 এর ক্ষেত্রে 4 আর 5। এগুলো হইলো যে সব পেয়ার। বুঝলাম। এখন এরকম এখানে একটা একটা দেখার, প্রবলেম মনে হয় পাইছি আমি, করতে পাইলে তো পারি নাই। ভালো। তো এখানে একটা দেখার বিষয় হইতেছে যে একটা পেয়ার একবারই থাকবে এবং পেয়ারের ইন্টারচেঞ্জ হবে না। যেমন 2, 4 একবার থাকলে 4, 2 একবার হবে না। এটাই সবসময় ছোট থাকবে, এটা সেম। সবসময় বড় হবে। ঠিক আছে? আচ্ছা। হুম হুম। এভাবে সকল পেয়ার n এর আগ পর্যন্ত অল পসিবল পেয়ারের জিসিডি বাইর করব, জিসিডি বাইর করে জিসিডিটা যোগ করব। যোগ করলে যেটা আমরা জি এর মধ্যে রাখতেছি আর কি, ওইটা কত হবে এটা জানতে চাইছি, এবং আমি বলে দিছি যে n এর মান 10 টু দি পাওয়ার 6 পর্যন্ত হবে।
এটা হলো যে প্রবলেম আর কি। আচ্ছা, এবার এটার যদি ব্রুট ফোর্স করতে যাই অবশ্যই ঝামেলা হবে, কারণ 10⁶ যদি ডাবল লুপে নেই 10⁻12 অবশ্যই কমপ্লেক্সিটিতে আটবে না। তো এটা ডাইরেক্ট ব্রুট ফোর্স পারফর্ম করার মানে কোনো পথই নেই, এটা অন্যভাবে আমাদের চিন্তা করতে হবে। এখন আমরা একটু এদের কোনো হয়তো সিকোয়েন্স বা একটা প্যাটার্ন মেনটেন করতে পারে আর কি। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় যে আসলে জিনিসগুলো যেগুলো ডিভিজর আর প্রাইমের ক্ষেত্রে এগুলো আসলে প্যাটার্ন মেনটেন করে না আর কি। বিশেষ করে যেগুলো ডিভিজর থাকবে, যেগুলোর মধ্যে প্রাইম থাকবে, কিন্তু যেগুলো কোন সব সময় দেখা যাচ্ছে কিছু একটা মাল্টিপল হবে, তুই যদি এভাবে সাজাতে পারোস বা গুণ করে পাওয়া যাচ্ছে সব সময়, তাইলে ওইটার সিকোয়েন্স বাইর করা সোজা। আসলে এটা আমি প্রবলেম চেষ্টা করছি, এটার ইজি সিকোয়েন্স নাই, হয়তো অনেক হার্ড সিকোয়েন্স একটা আছে, কিন্তু এটারে অনেক কয়েকটা অবজারভেশন করে এটারে অনেক ছোট একটা প্রবলেমে নামায় ফেলা যায়। ওইটার দিকে আমরা আস্তে আস্তে যাব। আচ্ছা, তাহলে তো এখানে দেখ, এখানে অল পসিবল পেয়ার 1 থেকে 5 পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, এখন প্রথমে কি হইতেছে, প্রথমে 1 ফিক্স থাকতেছে, সামনের গুলো বাড়তেছে, 2 ফিক্স থাকতেছে, সামনের গুলো বাড়তেছে, 3 ফিক্স থাকতেছে, সামনের গুলো বাড়তেছে। এখানে আমি কি করলাম, এখানে 5 হবে, আর এটা ঠিক আছে। এরকম প্রত্যেক লাইনে এরকম। এটা যদি আমরা নাম্বার চিন্তা করি, নাম্বার লাইন চিন্তা করি, এটা 1, এটা 2, এটা 3, এটা 4 হবে, এবং এটা 5। ওখানে এটা দেখতেছিলাম যে এটাকে ফিক্স রেখে এটা এটার সাথে, প্রত্যেকটা লুপে এটা এটার সাথে, এটা এটার সাথে, এবং এটা এটার সাথে এরকম। এখন এই কাজটা যদি আমি একটু আমার সুবিধার খাতিরে একটু রিভার্স করি, তাহলে কি আমার কোনো প্রবলেম হবে? যেমন আমি 2 সিলেক্ট করলাম এবং আমি দেখব, সরি 3 সিলেক্ট করলাম, আমি দেখব 3 এর সাথে এটার পিছনের পেয়ার এবং এটার পিছনের পেয়ার, কথা তো একই, ঠিক আছে না? এটা কি বুঝতে পারছোস? আচ্ছা, এটা কি হয়েছে হ্যাঁ, আবার একটু বুঝছি। বলতো সামিন। আচ্ছা, দাঁড়া, আমি এখানে প্রত্যেকটা লাইনে কি করছি, আরে প্রত্যেকটা লাইনে কি করছি, আমার 1 ফিক্স ছিল, আমার 3, আমার 4, আমার 5 এটা ভিন্ন, কিন্তু সবগুলোর ক্ষেত্রে 1 ঠিক আছে, প্রত্যেকটা এই লুপের ক্ষেত্রে আর কি। তো আমি এটাকে এভাবে বলতেছি, আমি অল পসিবল পেয়ার বাইর করব, ঠিক আছে, কিন্তু আমি জিনিসটা একটু অন্যভাবে চিন্তা করলাম, যে আমি জিনিসটাকে এভাবে সাজাবো যে আমি একটা জায়গায় বসবো এবং ওইটার পিছনে যতটুকু আছে আমি ওইটা ক্যালকুলেট করে আমি এখানে আনবো। এটা আর 4 এর জিসিডি কত, এটা আমি যোগ করে এখানে রাখবো। এটা 4 এর জিসিডি কত আমি যোগ করব, যোগ করে বাইর করব। এটা আর 4 এর জিসিডি কত আমি যোগ করে বাইর করব। আচ্ছা, এবার বুঝছি। এটা করব, কথা একই, কিন্তু শেষমেশ কিন্তু পেয়ারের মতোই হইতেছে, শুধু একটু উল্টা দিক দিয়ে আসতেছি, এটাই। হ্যাঁ এখন হ্যাঁ, এটা ঠিক করলে, আছে। হ্যাঁ, এখন এটা করলে আমাদের সুবিধা কি হয়, এটা আমাদের এখন দেখার বিষয়। মুসি, আচ্ছা থাকুক। এখন আমাদের যে n যেটা অসীম পর্যন্ত চলবে, এটা হচ্ছে 10⁶ পর্যন্ত। এখন একটা অবজারভেশন দেখ, আমরা যদি এটা করতে পারি যে কোনো একটা জায়গায় বসে, যেমন 4-এ বসে যদি বাইর করে ফেলতে পারি কোনো মতে আর কি, জাদু দিয়ে বা কোনো মতে যদি বাইর করে ফেলতে পারি 4-এর সাথে এটার আগের গুলার যা জিসিডি আছে এগুলা কত, এবং ওইটা যদি বের করে ফেলতে পারি 4-এর ক্ষেত্রে, তারপরে 5-এ এসে যদি এটা করতে পারি যে 5 সহ 5-এর আগের যতগুলা আছে সবগুলা মিলে জিসিডি কত, এগুলো যদি কোনো মতে বের করে ফেলতে পারি, তাহলে আমার একটা লুপ চালালেই হইতেছে, যেটা হইতেছে 1 থেকে 10⁶ পর্যন্ত। এখন কথা হইলো,
এতটুকু পর্যন্ত তো যাব, কিন্তু ভিতরের এটা কেমনে বাইর করব যে এটার সাপেক্ষে এটার পিছনের কয়টা জিসিডি আছে, এবং এটার আমাদের বাইর করতে হবে। এটা তো আমি লুপ চালাচ্ছি 10⁶ এ, এবং প্রত্যেকটার ক্ষেত্রে যদি আমি বাইর করতে চাই তাহলে আমার 10⁻² কমপ্লেক্সিটির মধ্যে সেটা বাইর করতে হবে যে এটার সাপেক্ষে পিছনের জিসিডি কত সেগুলোর যোগফল। ঠিক আছে না? এখন এই কাজটা আমরা 10⁻² এ কেমনে করব এটা দেখি। একটু ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি এখানে 2 এভাবে সবগুলোর ক্ষেত্রে যোগ করে দিই। আচ্ছা, এখন আমি এভাবে চিন্তা করি যে আমার সামনের গুলো আমি বের করে আসছি, বের করে এসে 24-এ আসছি। 24-এ এসে বের করতে চাচ্ছি যে 24-এর এখানে 24-এর থেকে নিচে যেগুলো আছে সেগুলার জিসিডি, এগুলাকে এক্স ধরলাম, এবং 24-এর জিসিডি এটা এক্স দ্বারা বোঝাচ্ছে সামেশন অফ একবারে সামনে থেকে 24-এর আগ পর্যন্ত। এটারে আমরা এই ফাংশন দ্বারা রিপ্রেজেন্ট করছি। 24-এ এসে 24-এর আগ পর্যন্ত যা আছে সবগুলা জিসিডি যোগফল 24-এর মধ্যে আমরা মানে এখন বাইর করব। 24-এর সাপেক্ষে এটার আগে যা আছে সবগুলার জিসিডি। ওকে, এবার একটা জিনিস দেখ, এটা একটা অবজারভেশন, সেটা হইতেছে যে কোনো একটা সংখ্যা যদি থাকে তাহলে কোনো আর একটা সংখ্যার সাথে ওই সংখ্যার যেই জিসিডি হবে সেটা সব সময় ওই সংখ্যার কোনো না কোনো ডিভিজরই হবে। এই কথাটা বুঝছস? হ্যাঁ, বুঝছি। হুম, তার মানে 24-এর ডিভিজর হয়তো 2, 4, 8, 16 এরকম কিছু একটাই হবে, এগুলার বাইরে যাইতে পারবে না। এখন তাহলে আমার প্রশ্ন হইতেছে যে ঠিক আছে, এইটার ক্ষেত্রে আমি জানি যে 1 থাকবে, কারণ 1 24-এর ডিভিজর। আমি জানি যে 2 থাকবে, 4 থাকবে, 8 থাকবে, 12 থাকবে, 24-ও থাকবে হয়তো। না, 24 থাকবে না, 12 থাকবে। এটার আগে ডিভিজর গুলো কত সবগুলা। এখন আমার জানতে হবে যে এই 1 কতবার করে আছে, মানে মোট সামেশনের মোট কয়টা নাম্বারের সাথে জিসিডি করে আমি 1 পাই, মোট কয়টা নাম্বারের সাথে জিসিডি করে 2 পাই, মোট কয়টা নাম্বারের সাথে জিসিডি করে 3 পাই, এভাবে কয়টা নাম্বারের সাথে 8 পাই, এবং 12 পাই কয়টা নাম্বারের সাথে। এতটুকু বুঝছস? হ্যাঁ, বুঝছি। কোনটা কোনটা প্রত্যেকটা পেয়ারে কয়বার আছে এটা আলাদা তো আলাদা আমি করে দেখবো আর কি। মনে কর 3 কয়বার আছে, 12/3 সমান 4 বার আছে এরকম আর কি। হ্যাঁ, এরকম আর কি। মানে আমরা জানি যে এইটা নাম্বারেরই কোনো না কোনোটা হবে, কিন্তু কয়টা হবে এটা আমরা জানি না। এখন আমাদের প্রবলেম রিডিউস হয়ে আসতেছে যে কয়টা হবে। 12 আছে, কয়টা আছে, 8 আছে, কয়টা আছে, 3, 2 এরকম কয়টা কয়টা করে আছে এরকম। এখন একটা জিনিস দেখ, 24-এর ক্ষেত্রে বুঝাই। আমরা মনে করি যেখানে এক্স যেটা আছে এগুলো সবগুলা 3-এর ডিভিজর গুলাই আছে, এবং এখানে আছে 24। এখন এটা 3-এর ডিভিজর, এটা আমি ধরে নিছি, এবং এটা তো অবশ্যই 3-এর ডিভিজর। তাইলে এই দুইটা ফাংশন থেকে আমি 3টা কমন নিয়ে নিতে পারি না? হ্যাঁ, নেওয়া যায়। এরকম হয়ে যায় না জিনিসটা? আচ্ছা, হ্যাঁ, হয়। এরকম হয়ে গেলে আমাদের কাজটা কি? এখানে আমাদের 3টারে আলাদা করে ফেলছি। আমাদের বাইর করার কথা হইতেছে যে এইটা, যেটা হইতেছে 3-এর কাউন্ট কয়টা আছে, আমরা এক্স্যাক্টলি এটা বের করতে যাচ্ছি 24-এর মধ্যে। হুম। ঠিক তাহলে আছে? এক্স এর মানটা বের হয়ে যাবে। এক্স এর মানটা বের করতে বলে 3 কয়টা আছে এটা বলতে হবে। হুম, এখন এটা আমাদের রিডিউস হয়ে কোথায় আসছে? রিডিউস হয়ে এখানে আসছে না যে 3 তো সামনে আছে, আমার এটারও 1 বানাইতে হবে কোনো মতে।
এটা কি বুঝছস? আবার বলতো একটু। এই জিনিসটা তো বুঝছস তাই না? আমরা শুধু 3 এর ক্ষেত্রে যেগুলো দেখতেছি, হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে পারছি। এখন এইটা থেকে আমরা কমন নিয়ে এটা আনতে পারি যেখানে 3 রে আমরা বাইর করে দিছি, বাকিগুলো ভিতরে আছে। ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, কিন্তু এক্স এর মানটা কি হবে? এক্স এর ভ্যালুটা আমি কিভাবে এখন কাউন্ট করব? আমার কাউন্টে আমি ওগুলাই নিব যেখানে আমার এই ভ্যালুটা 1। ঠিক আছে না? কারণ এই ভ্যালু 1 হইলে এটা 3, 3 একে 3। তো জিসিডি মোট কয়টা 3 সেটা আমরা বাইর করে ফেলতে পারতেছি। শুধু আমাদের এটা জানা প্রয়োজন যে এখানে কয়টার ক্ষেত্রে কয়টার ক্ষেত্রে আমাদের এখানে 1 আসে। এটা কি বুঝছো আচ্ছা বুঝছি, এবার বুঝছি। রাসেল? 3 1 হ্যাঁ হ্যাঁ। হুম, আমাদের এটা রিডিউস হয়ে এখানে আসতেছে যে আমরা 8 এর নিচে কয়টা নাম্বার পাইতেছি যেটা জিসিডি 1 দেয়। প্রশ্নটা কি চিনা চিনা লাগতেছে? হ্যাঁ হ্যাঁ, ওই নাম্বারে এত দিয়া ভাগ দিলেই হয়ে যাবে। এত দিয়া ভাগ দিলে হইব না। আমরা তো কয়টা নাম্বার, দাঁড়া আরো ভালো করে বুঝাই। আম, হুম, এখানে এই পজিশনে 8 থাকবে সেটা, এই পজিশনে 8 এর থেকে ছোট কোনো নাম্বার থাকবে এটা শিওর। এবং তুই এটা দুইটারে ফিক্স রেখে এই জায়গায় কয়টা 1 বানাইতে পারোস, কয়টা 1 ক্যালকুলেট করতে পারোস। এটা এটা জিনিসটা হইলো আসলে 8 হুম, দিয়া কয়টা নাম্বার ভাগ যায়, ওই নাম্বার গুলারে 8 থেকে বিয়োগ দিয়া দিলেই হয়ে যায়। 8 তার দিয়ে মানে কয়টা যেটি নাম্বার যায় না। ভাগ যায়? এটা তো হবে না, কারণ 6 তো 8 দিয়ে ভাগ যায় না। কিন্তু 6 আর 8 এর জিসিডি তো 1 হয় না, হয় যে 2। আচ্ছা তাইলে ঠিক আছে, বুঝছি। হ্যাঁ, জিনিসটা আবার বলি, এটা রিডিউস হয়ে এমন একটা জায়গায় আসছে যেখানে 3 আমরা আলাদা করে ফেলছি। আমার এটা বানাইতে হবে 1 যেখানে 8 এটা ফিক্স। আর এক্স যে 8 এর থেকে ছোট নাম্বার সেটা তো ফিক্সড আছেই, কারণ আমরা লুপ এমন ভাবে চালাইছি যেখানে এই জায়গাটা সবসময় এটার থেকে ছোট হবে। তো এটা রিডিউস হয়ে এই জায়গায় আসছে যে 5 ফাংশনে চলে আসছে যে জিসিডি 1 কয়টা হইতে পারে, 8 এর থেকে ছোট কয়টা নাম্বারের জিসিডি 1 হইতে পারে, মানে কোপ্রাইম হইতে পারে। মানে এখন তুই 8 এর কোপ্রাইম যদি বের করে ফেলতে পারোস বা 5 অফ 8 যদি বের করে ফেলতে পারোস, তাহলে তুই বের করে ফেলতে পারবি 24 এর সাথে তুই এটা ছোট নাম্বার কয়টা জিসিডি করলে অ্যান্সার 3 আসতেছে। কথাটা কি বোঝা গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ আবার বুঝছি। বল, মামুন বুঝছস? বুঝছি। আচ্ছা, আমিও বুঝছি যে তোদের ধৈর্য শেষ হয়ে আসতেছে। তো এখানে দেখ 3 এর ক্ষেত্রে কি করলাম, 3 এর না ক্ষেত্রে না না 3। দাদা বলেন, সমস্যা নেই, আমার এখানে নয়েজ বেশি, বুঝছেন, এই কারণে গিফট করে রাখি। আচ্ছা আচ্ছা, 3 এর ক্ষেত্রে এখানে 3x 24 এটা লিখছি, এখানে 3 কমন নিছি, এখানে 8 ইয়া করলাম। আমার এই জায়গাটারে সবসময় 1 বানাইতে হবে। সেজন্য আমরা 8 এর নিচে কয়টা নাম্বার আছে যেটা এটা সাপেক্ষে কোপ্রাইম সেটা বাইর করব। সেটা বাইর করা মানে কি, সেটা বাইর করা হচ্ছে 8 এর 5 বের করা। 8 এর 5 যতটা পাবো ততটাই এরকম নাম্বার পাবো যেটার এটার সাপেক্ষে কোপ্রাইম। শুধু কোপ্রাইম বলতেছি যেটার এখানে 3 আছে, মানে কাউন্টের মধ্যে 3 ওয়ালা কয়টা নাম্বার আছে সেটার কাউন্ট আমারে দিবে এটা। তো একই ক্ষেত্রে যদি এখানে 3 না থাকে অন্য কোনো নাম্বার থাকতো, সাপোজ এখানে যদি 8 থাকতো, তাহলে তখন আমরা কি নিতাম, 8 আর এটার মধ্যে কমন নিতাম। এটা কমন নিলে বাইরেরটা হয়ে যেত 8, 8 কমন নিলে 24 টা কত হয়, 3 হ্যাঁ 8 24। এখন আমার দেখা প্রয়োজন ছিল আমার 5 অফ 3 কত। ঠিক আছে?
ফাই অফ 3 কত এটা হইলো যে আমার দেখার বিষয়। তখন ফাই অফ 3 কত দিয়ে আমরা তখন এটাও ভ্যালুয়েট করে ফেলতে পারতাম, এবং এভাবে কমপ্লেক্সিটি অনেক কমে যায়। কারণ ফাই কেমনে সিভ নিয়মে বাইর করতে হয় সেটা আগেই শিখছি, এবং এখানকার যে ডিভিজর গুলা আছে, ডিভিজর গুলাও কিন্তু তুই কোনো না কোনো ভাবে সিভ দিয়া তুই একটা নাম্বারের কোন কোন ডিভিজর থাকতে পারে সেটা তুই বের করে ফেলতে পারোস। সেটার জন্য তোর আর এক্সট্রা ইয়া দরকার নেই। এটা কিন্তু দেখাইছি যে কোন একটা নাম্বারের ডিভিজর কি কি গুলা আছে সেগুলো সিভ দিয়ে বের করার নিয়ম। তো তুই ফাই ফাংশনটাও সিভ দিয়ে করে ফেলতে পারবি, ডিভাইজার গুলো সিভ দিয়ে বের করতে করে ফেলতে পারবি। তো ওইটার কমপ্লেক্সিটি এই এত এর বেশি হবে না। আর সাথে সাথে এই যে লুপটা চলতেছে, লুপটার মধ্যে তুই এইখানে বসেই জেনে যাইতেছস, এটা ডিভিজর গুলা ট্রাভার্স করে জেনে যাইতে পারতেছস যে এইটার কয়টা নাম্বার আগের নাম্বার গুলোর সাপেক্ষে কোপ্রাইম হইতেছে, এবং তুই সবগুলা যদি যোগ করে দেস তুই এটার ক্ষেত্রে পাই যাচ্ছস, এবং আচ্ছা, প্রত্যেকটা আচ্ছা, নাম্বারের ক্ষেত্রে এটার ক্ষেত্রেও পাচ্ছস, 26-এর ক্ষেত্রেও আচ্ছা। পাচ্ছস। এই ফাই ফাংশনটা বের করে আমার লাভ হইতেছে কি? আচ্ছা, ফাই ফাংশন বের করে এই যে এই ক্ষেত্রে এখানে বলতেছস ফাই ফাংশন বের করে লাভ কি? তোরা শুনতে পাইতেছি না মনে হয়। রাসেল আসোস? হ্যাঁ হ্যাঁ আছি। ডিসকানেক্ট হয়ে গেছে? না তো লাইনেই তো যাইতাছে, কথা আইতাছে না। হ্যাঁ আবার মামুন, আইছে। গেছিল করে আচ্ছা তুই কোন জায়গায় মিস করছিস সেটা বল। তুই বলছিস যে আমরা ইয়া ফাই কেন করতেছিলাম? হ্যাঁ হ্যাঁ, আমি মিস করতেছিলাম ওই যে তুই পরবর্তীতে বলছিস যে এক্সট্রা যে লুপটা ইউজ করতেছিলি, মানে তুই তো শিপ চালাবি ঠিক আছে ফাই ফাংশনটা বের করার জন্য, তারপরে ডিভিজর বের করার জন্য, কিন্তু উপরের যে লুপটা চালাবি ওইটা কেমনে কি, ওইটা কেমনে করবি? উপরে যে লুপটা চালাবো এটা? হ্যাঁ হ্যাঁ, ওটার জন্য যে লুপটা চালাবি ওইটা ওইখানে আচ্ছা, ছিলাম আমি। আমরা তো ইন্ডিপেন্ডেন্ট লুপ চালাচ্ছি। যেমন আমরা একটা কি বলে ফাই ক্যালকুলেট করতেছি আলাদাভাবে, আর কোন একটা নাম্বারের 10 টু দি পাওয়ার মানে n পর্যন্ত যেগুলো ডিভিজর আছে, নাম্বারগুলো যে ডিভিজর আছে সেগুলো তো সিভ করে বাইর করা যায় সিভ মেথডের সাহায্যে। ওইটা করতেছি আলাদাভাবে, তারপরে এই লুপটা চালাইতেছি আলাদাভাবে। প্রত্যেকটার ইন্ডিপেন্ডেন্ট কমপ্লেক্সিটি হচ্ছে 10 টু দি পাওয়ার 6 করে, 3 বলতে আচ্ছা পারোস কারণ 3টা, কিন্তু কোনোটাই তো এক্সিট করতেছে না, ঠিক আছে না? আর ঠিক আছে। আরেকটা জিনিস করতেছি, যেটা হচ্ছে যে কোনো একটা নাম্বার সিলেক্ট করে সেগুলো ডিভাইজার গুলোর ট্রাভার্স করতেছি। হ্যাঁ, 22-এর ক্ষেত্রে 1-এ যাচ্ছি, 11-তে যাচ্ছি, 22-এ আসতেছি, আবার 2-এ যাচ্ছি। কিন্তু কোন একটা নাম্বারে 10 টু দি পাওয়ার 6 পর্যন্ত নাম্বারে ডিভিজর প্রাইম ডিভিজর বলতে পারো, প্রাইম ডিভিজরই আমরা যাব। ওইটা খুব তেমন একটা বেশি না, এটার কমপ্লেক্সিটি 100-র বেশি হবেই না। আচ্ছা আচ্ছা, হুম, বুঝতে পারছি। তো এভাবে করে জিনিসটা করা যায় আর কি। আর এটার কোড আমি লিখি নাই, এটার আসলে সবগুলা জিনিস আগে থেকেই করা। আর এটার কি বলে প্রবলেম, দাঁড়া প্রবলেমটা আমি দেখাই। চলে কিনা তোর মনিটরে তো বড় বড় লাগতেছে আজকে। কে জানে। দাদা কি নতুন পিসি কিনছেন নাকি আগেরটাই? না দাদা, আগেরটাই, নতুন প্যাসি কেন হবে? ওইটা কি ওই আবার ভেঙে গেছিল যে আবার ঠিক করছিলেন? হ্যাঁ, এটা তো অনেক আগে,
ওই লকডাউনের ভিতরে। হ্যাঁ লকডাউনের আগে তো একবার ভেঙে গেছিল, লকডাউনের পরার পরে নাকি একবার মানে সমস্যা হয়েছিল। না না ওইটাই। এই যে 3,000 টাকা না লাগলো না কত জানি লাগছিল চিটাং থেকে ঠিক করাইছিলেন, হ্যাঁ 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 পরে ওইটাই আর কি। পরে পরে আর সিলেটে লাগে এসে নাই। পার্সেল করছিল। বুঝি নাই। পরে সিলেটে না আঙ্কেল নাকি আন্টি পার্সেল করছিল ওই যে ল্যাপটপ। এটা তো বেটা তুই গত বছরের কথা বলতেছিস। আচ্ছা আচ্ছা এই বছর একবার হয়েছিল, এখান থেকে ঠিক করে ফেলছি। আচ্ছা। শালা রায়ান্স রাব্বাড়া টাকার ধান্দায় এগুলো আর কি, এত টাকা দিয়ে ঠিক করছে না কি কি করছে, তারপরও জায়গা সেখানে আমি এটা খুঁজে পাইতেছি না। এই তো হ্যাঁ এটাই, এটা UVA 11424। এই প্রবলেমটাই এখানে যেটা বলছি সেটা এভাবে করে বাইর করতে হয় আর কি। এটা ডাইরেক্ট ইমপ্লিমেন্টেশন করলে হয়ে যাবে। যে জিনিসটা হয়তো পুরোপুরি বুঝিস না, ইমপ্লিমেন্টেশন করতে করতে বুঝে যাবে, কিন্তু আইডিয়াটা ক্লিয়ার যে জিনিসটা আসলে কেমনে হইতেছে। ওকে, কি বুঝতে কি কোনো সমস্যা হয়েছে কোন জায়গায়, বা কোনো জায়গায় কি রিপিট টিপিট করতে হবে বা এরকম কিছু? নাইলে আজকের এখানেই শেষ আর কি, আর কিছু নাই পড়ানোর। দাদা এরপরে কি আর আমাদের আর ক্লাস আছে? না দাদা, এরপরে এটাই লাস্ট ক্লাস। এরপরে আপনাদের ক্লাস করব, আমার কোনো ক্লাস নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাদা, আর আরেকটা জিনিস, যে আমার ব্লগের ওইখানের মধ্যে একটা জিনিস মিস গেছে, সেটা হইতেছে যে লিনিয়ার ডাইফান্টাইন ইকুয়েশন। দেখতেছো সেটা? হ্যাঁ দেখতেছি। তো এটা কি করবি, সিপি অ্যালগরিদমে যাবি। এটা আমি পড়াই নাই, এক্সটেন্ডেড ইউক্লিড পর্যন্ত পড়াইছি, পরে নিচের গুলো অনেকগুলো পড়াইছি, কিন্তু লিনিয়ার ডাইফান্টাইন ইকুয়েশন পড়াই নাই। সেটা এক্সটেন্ডেড জিসিডি দিয়ে সলভ করা যায়। এটা সিপি অ্যালগরিদমের মধ্যে এরকম বর্ণনা লেখা আছে, এবং এটার কোডটা আসলে বিশাল কোড। এখানে পুরাপুরি বুঝাইয়া লেখা নাই সব, কিন্তু এগুলো সব ম্যাথমেটিক্যাল জিনিস। তুই খাতা কলমে ভাগ করে কত আসতেছে এটা দিয়ে তুই বুঝে ফেলতে পারবি, কেন শিফট করতেছে, কেন ইয়া করতেছে, কিন্তু কোডটা বিশাল বড়। এখন এটা তুই কোনোদিনও দেখা যাবে যে বেশিরভাগ সময় টেমপ্লেটেই থাকবে। তুই হয়তো এটাকে ফাংশনটাকে কল করে শুধু আউটপুটটা নিবি আর কি, কিন্তু এটা বোঝা প্রয়োজন। তাই নিজে নিজে এটা ট্রাই করিস আর কি বুঝতে। এটা আমি পড়াই নাই অবশ্য, যে ক্লাসগুলো করাইছি এগুলোতে কিন্তু অনেকখানি কভার হয়ে গেছে। আর এই ক্লাসগুলো যদি বুঝে থাকোস তাহলে তুই এটা যখন নিজে নিজে পড়বি এবং এটা তুই বুঝতে পারবি। এটা ঠিক দিয়ে আছে প্রবলেম দাদা? সলভ করছিলি? হ্যাঁ এটাতে প্রবলেম আছে, অনেক ভালোই প্রবলেম আছে। আচ্ছা, এটা প্রবলেমটা কি করো, সেটা টেমপ্লেট হিসাবে একটা ফাংশন লেখা রাখস, তারপরে যখন লাগে ওরকম ওই টেমপ্লেটে কল দেস, ওই ফাংশনে কল দেস। হ্যাঁ এটা হইতেছে যে ডাইরেক্ট ইউজ, কারণ এটা এই পুরোটা তো সবসময় লেখা সম্ভব না, এটা ট্যাবলেটে লিখে রাখতে হয়। আর কিছু আছে ইনডাইরেক্ট ইউজ, এটা হইতেছে যে এটা তোরে বুঝতে হবে, বুঝে আচ্ছা হুবহু আচ্ছা, এটা লিখতে হবে না, কিন্তু এটার একটু কাস্টমাইজ করে লাগতে হ্যাঁ হয়। একটু দমরাইয়া মোচরাইয়া কাস্টমাইজ কইরা হয়তো এইটার আইডিয়া দিয়ে সলভ করা যায়। এরকম অনেক প্রবলেম পাবি। সেজন্য এটা বোঝা জরুরি যে এটা কেন হইতেছে। এটা বুঝ, তোরা নিজে নিজে প্রত্যেকটা জায়গায় গিয়ে ডিবাগ করবি, প্রত্যেকটা ফাংশনে এটা কেন হয়েছে, এটা ম্যাক্স থেকে এটা লেস দেন কেন। আমার মনে হয় এটা নিজে নিজে বুঝে ধাক্কায় ধাক্কায় করলে এটা পেরে যাবি, এটা এতটা ঝামেলা হবে না। এটা করিস অবশ্যই, এটাই বাকি রাখছি আর কি, আর কিছু বাকি রাখিনি। আচ্ছা, তো এই সামিন, হুম। আচ্ছা রবিবার আমার একটু টাইম দিতে পারবি? আমি তো তোর হ্যাঁ কইছিলাম পারবো। কয়েকটা প্রবলেম নিয়ে একটু ঝামেলা ছিলাম, ওগুলা নিয়ে একটা হ্যাঁ ক্লাস পারবো। করতাম। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমি তোর শনিবারে নক দিব না, পরে টাইমটা জানাই দিব। হ্যাঁ, এই টাইমে পারবি হ্যাঁ কিনা তুই? আচ্ছা ঠিক আছে তাহলে। আরো একটা জিনিস, যেখানে সাম প্রবলেমস অন জিসিডি এন্ড এলসিএম,
এই জায়গায় এলসিএম আর জিসিডির উপর মানে অনেক ভ্যারাইটির রকমের কিছু কিছু প্রবলেম আছে, যেই গুলা আসলে জানোস, কিন্তু প্রবলেম গুলা দেখলে আরো মাথা খুলবে আর কি। এগুলা আসলে ইয়া না, কি বলে, কোনো অনলাইন জাজের প্রবলেম না, এটা একজনের ব্লগে বিভিন্ন প্রবলেম লিখছে আর ওইটা সলিউশনও দিছে। যেমন এখানে 11টা প্রবলেম আছে, 11টা প্রবলেমের সলিউশন কোনোটা কোড লেখে নেই আসলে, কেমনে সলিউশন করতে হবে এটা সম্পর্কে একটা ধারণা দিছে, অ্যালগরিদমিক স্টেপস ইত্যাদি কতগুলো উদাহরণ দিছে। এভাবে করে 11টা সম্পর্কে আছে এলসিএম আর জিসিডি নিয়ে। এটা পড়লে অনেকটুকু ক্লিয়ার হবে আর কি, এটা পড়িস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর লাস্টে এক্সট্রিম এলসিএম এটা বাদ দিছি, এটা অ্যাডভান্স লেভেলের, এটা দরকার নাই। এটা ছাড়া সব ঠিক আছে। আর আর কি, আর লাইটোজের প্রবলেম করতে থাক। আচ্ছা ঠিক আছে দাদা। হ্যাঁ, এই মামুন, তোমার হ্যাঁ পরে বলেন। পাইথন শেখার কি অবস্থা, কত দূর শিখলা নাকি? এই তো চলতেছে, চালাইতেছে আর কি।